আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস এর সাবজেক্টিভ বায়োকেমিস্ট্রি প্রিপারেশনে লাইভ এমসিকিউর পক্ষ থেকে আপনাদের সাথে আমি আছি মুস্তফা কামাল। অন্যান্য দিনের মতো আজকে আমরা মলিকুলার বায়োলজির উপর একটা লেকচার নিব ইনশাল্লাহ। তো আমাদের আজকের লেকচারের টপিকটা হচ্ছে, আমি একটু যদি বলি, মূলত হচ্ছে সেলুলার যেই মলিকুলার বায়োলজি, সেল বায়োলজির ইনিশিয়াল টপিকগুলো আর কি, যেমন রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, দেন সিকোয়েন্সিং, ব্লটিং, এগুলো হচ্ছে আমাদের আজকের টপিক। তো আমরা দেখি ধাপ বাই ধাপে আমরা এগুলো হচ্ছে নিয়ে আলোচনা করব। তো মলিকুলার বায়োলজিতে একটা জিনিস খুবই পপুলার, এটা এটার উপর ভিত্তি করে হচ্ছে আধুনিক মলিকুলার বায়োলজি কাজ এগিয়ে চলছে। সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। বিষয়টা হচ্ছে, আমাদের প্রত্যেকটা সেলে যে ডিএনএ থাকে, এই ডিএনএর মধ্যকার তথ্যটাই কি একটা অর্গানিজমের ফিনোটাইপ হিসেবে প্রকাশিত হয়। এই ফিনোটাইপ আকারে আসতে গেলে তাকে একটা ধাপ পেরোতে হয়, সেটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা। আর এই সেন্ট্রাল ডগমার মাঝে উল্লেখ আছে যে একটা সেলের মাঝে ডিএনএটা কী হবে, ট্রান্সক্রিপশন একটা প্রসেসের মাধ্যমে আরএনএতে পরিণত হবে, ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হবে এবং সেই আরএনএতে এটা আবার ট্রান্সলেশন হবে, মানে ডিএনএর তথ্যটা আরএনএতে আসলো, এই তথ্যটাকে ব্যবহার করে সেল হচ্ছে প্রোটিন তৈরি করবে। আর এক একটা প্রোটিন হয়তো কিছু এনজাইম হতে পারে বা স্ট্রাকচারাল প্রোটিন হতে পারে বা অন্যান্য বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড হতে পারে। এই প্রোটিনগুলি হচ্ছে আমাদের বিভিন্ন ফিনোটাইপ এক্সপ্রেশনের জন্য রেসপন্সিবল। এই পুরো বিষয়টাকে আমরা বলছি সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। এই মলিকুলার বায়োলজির আরেকটা অংশ হচ্ছে, যখন সেল টু সেল জেনারেশন পাস হয়, সেল টু সেল যখন কি হয়, রেপ্লিকেশন হয়, এই রেপ্লিকেশনের সময় জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে মোস্ট অফ দ্য অর্গানিজম ডিএনএটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। তো এটা হচ্ছে আমাদের মলিকুলার বায়োলজির সেন্ট্রাল ডগমা। আমরা ডিএনএ নিয়ে একটু আলোচনা করি। আসলে এইসব আলোচনা খুবই বেসিক লেভেলের। আপনারা বিশেষত হচ্ছে বায়োমলিকুল যে ক্লাসটা নিয়েছিলাম, ওইখানে নিউক্লিওটাইড পার্টে ডিএনএ নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। তো সেই জন্য এখানে আর ডিএনএ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, জাস্ট কিছু বেসিক কথা বলবো যে আমাদের ডিএনএটা হচ্ছে বডির কি বা সেলের মাস্টার মলিকুল। একটা অর্গানিজমের লাইফটাকে সাস্টেইন করতে যত ধরনের কি লাগে, তার ইনফরমেশন লাগে, সবগুলো হচ্ছে ডিএনএতে কোড করা থাকে। আর এই কোড ল্যাঙ্গুয়েজের লেটার হচ্ছে 4টা: ATGC, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন। এই 4টা নিউক্লিওটাইডই পরস্পর চেঞ্জ হয়ে হয়ে এক একটা প্রোটিনের জন্যে স্পেসিফিক কোড নির্ধারণ করে। আর সেই কোডটাই ট্রান্সক্রাইব হয়ে আরএনএতে আসে, দেন আরএনএটাই ট্রান্সলেশন হয়ে প্রোটিনে পরিণত হয়। এই কারণে আমরা ডিএনএকে একটা সেলের ব্যাকবোন বলতে পারি। আচ্ছা, আমরা সবার প্রথমে আসবো ডিএনএ রেপ্লিকেশন নিয়ে। ডিএনএ রেপ্লিকেশন একটা সেলে সবসময় হয় না। যখনই একটা সেল কি হয়, সে ম্যাচিউর হয়, তখন কিছু কিছু সেল কি হয়, সেল ডিভিশনে যায়। আর এই সেল ডিভিশনে যেতে হলে অবশ্যই তাকে কি করতে হয়, তার ডিএনএটাকে রেপ্লিকেট করতে হয়। আমরা সেল ডিভিশন আমরা মোটামুটি সবাই জানি যে একটা সেল থাকবে, সেল থেকে মাদার সেল থেকে কি হবে, মাইটোসিস প্রক্রিয়ায় দুইটা ডটার সেলে কনভার্ট হবে। তাহলে এখানে ডিএনএ ছিল একটা ডিএনএ তো দুইটা সেলে যেতে পারবে না, তাকে অবশ্যই রেপ্লিকেট হয়ে দুইটা সেলের জন্যে দুইটা আলাদা ডিএনএ তৈরি করতে হবে, দেন দুইটা আলাদা ডিএনএ দুইটা সেলে প্রবেশ করবে। এটা হচ্ছে রেপ্লিকেশনের প্রয়োজনীয়তা। আচ্ছা, এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, রেপ্লিকেশনের কথা আসলে কিন্তু সেল সাইকেলের বিষয়গুলো আসে। যেমন একটা সেলের সেল সাইকেলের বিষয়টা আসে, এস এস ফেজ, কয়েকটা ফেজ আছে, তারপর হচ্ছে রেস্ট ফেজ, দেন হচ্ছে সিনথেসিস 2 পার্ট, আর সামান্য একটা অংশ হচ্ছে সেল ডিভিশন। আচ্ছা, সেল ডিভিশন
তাহলে দেখেন একটা সেল সাইকেলের খুব সামান্য একটা পার্ট হচ্ছে সেল ডিভিশন, আর অধিকাংশ পার্টে কিন্তু হচ্ছে সিনথেসিস অ্যান্ড রেস্ট ফেজ। এই সিনথেসিস পার্টে আমাদের কি হয়, এই S2 ফেজ হচ্ছে ডিএনএটা রেপ্লিকেট হয়ে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ উৎপন্ন হয়, আর এই দুই সেট ডিএনএ হচ্ছে দুইটা সেলে চলে যায়। তো আমাদেরকে ডিএনএ রেপ্লিকেশনের ব্যাপারে কিছু বেসিক তথ্য আপনারা অনেকেই জানেন, তারপর আমি বলছি যে ডিএনএটা কী হয়, ডিনোভো সিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারে না, তাকে অবশ্যই কি লাগে, একটা প্রাইমার বা একটা অরিজিন অফ রেপ্লিকেশন নামে একটা সাইট আছে, ওইখানে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু করতে হয়। আর এই ডিএনএ রেপ্লিকেশন শুরু করার জন্যে কয়েকটা জিনিস আমাদের মাস্ট লাগবে, কিছু জিনিস আমরা একটু আলোচনা করি, যেমন হেলিকেস। আচ্ছা, প্রত্যেকটা জিনিস আমি আসবো। হেলিকেস লাগবে, ডিএনএ পলিমারেস লাগবে, প্রাইমেস লাগবে, আর লাইগেস লাগবে। তো যেটা বলছিলাম যে এটা কিভাবে হয় সেটা যদি আমরা একটু ফিগার কি দিয়েছি এখানে, হ্যাঁ এখানে একটা ফিগার আছে। তো আমি এই ডিএনএ রেপ্লিকেশনটাকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি, তিনটা ভাগে। একটা হচ্ছে ইনিশিয়েশন, ডিএনএ রেপ্লিকেশনটা যেই ধাপে শুরু হয় সেটা হচ্ছে ইনিশিয়েশন। দেন ইনিশিয়েশনের পরের ধাপ হচ্ছে ইলংগেশন। ডিএনএ রেপ্লিকেশন কমপ্লেক্সটা কি হয়, একটা ডিএনএকে দুইটা ডিএনএ তে কনভার্ট করতে থাকে, রেপ্লিকেট করতে থাকে, আমরা এটাকে বলি ইলংগেশন স্টেপ। যখন একটা অর্গানিজমের কি ফুল ডিএনএটা রেপ্লিকেট হয়ে যায় তখন ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা থেমে যায়, এটাকে আমরা বলি টার্মিনেশন। তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য সায়েন্টিস্টরা অনেকগুলি মডেল দিয়েছেন। আপনারা জানেন যে সেগুলির মধ্য থেকে এক্সপেরিমেন্টালি প্রুভ করা হয়েছে, যে রেডিও অ্যাক্টিভ দিয়ে নাইট্রোজেন বেস দিয়ে প্রুভ করা হয়েছে যে ডিএনএ রেপ্লিকেশনটা কি হয়, সেমি কনজারভেটিভ হয়। আচ্ছা, তো আমরা এই ফিগারটাতে একটু ভালো বুঝতে পারবো যে সেমি কনজারভেটিভ বিষয়টা কি। আমরা ডিএনএ সবাই হচ্ছে যে বিডিএনএর স্ট্রাকচারটা দেখে আমরা সবাই জানি যে ডিএনএটা হচ্ছে কি হয়, এইভাবে হচ্ছে একটা দুইটা নিউক্লিওটাইড বিপরীত দিক থেকে হচ্ছে তারা পরস্পরকে পেঁচিয়ে থাকে। তো সবার প্রথম হচ্ছে এই পেঁচ সৃষ্টিকারী যে হাইড্রোজেন বন্ডগুলি আছে সেটাকে ভেঙে একটা ডিএনএকে দুইটা নিউক্লিওটাইড চেইনে আলাদা হতে হয়। কারণ যদি ডিএনএটা একসাথে লেগে থাকে তাহলে তো সে রেপ্লিকেশনে যেতে পারবে না, রেপ্লিকেটিং যে এনজাইমগুলি আছে সেগুলি কাজ করতে পারবে না। এই কারণে কি হয়, হেলিকেজ নামে আমাদের একটা এনজাইম আছে। এই হেলিকেজ হচ্ছে একটা ডিএনএর দুইটা নিউক্লিওটাইড চেইনকে তাদের হাইড্রোজেন বন্ধনগুলিকে ভেঙে ফেলে দুইটা ডিএনএ উৎপন্ন করে, দুইটা ডিএনএর নিউক্লিওটাইড চেইন উৎপন্ন করে। এই যে দেখেন আমাদের একটা ডিএনএ আছে, একটা হচ্ছে 5 to 3 3D5 টার্মিনাল। তো এটাকে হেলিকেজ কি করছে আমাদের, এই যে হেলিকেজ এনজাইম, আমি যদি একটু গ্রিন, এই যে এই গ্রিন ডটটা হচ্ছে হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমটা কি করে, ডিএনএর হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে সে একটা ডিএনএকে দুইটা পলিনিউক্লিওটাইড চেইনে রূপান্তর করে। আর যেহেতু তারা পরস্পর আবার হাইড্রোজেন বন্ধন মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারে, তখন এখানে অবশ্য এখানে দেখানো হয়নি, এটাকে আমরা বলি SSBP, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। SSBP নামক কিছু প্রোটিন আমাদের আছে যেগুলো হচ্ছে কি করে, এই সিঙ্গেল নিউক্লিওটাইড চেইনটাকে স্টেবিলিটি প্রদান করে এবং হচ্ছে এরা যাতে আবার হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে দুইটা চেইন একসাথে যুক্ত না হতে পারে এই জিনিসটা এনশিওর করে। তাহলে কি পেলাম আমরা, একটা ডিএনএ থেকে দুইটা নিউক্লিওটাইড চেইন পেলাম এবং প্রত্যেকটা নিউক্লিওটাইড চেইনের কিন্তু একটা ডিরেকশন আছে। আপনারা জানেন যে ডিএনএ কি হয়, দুইটা ডিরেকশন আছে। আমি যদি এই স্ট্র্যান্ডের কথা বলি, এটা কি আছে, এটার ওপেন এন্ড হচ্ছে 5' আর এখানে ক্লোজড এন্ড হচ্ছে 3'। এটার হচ্ছে 3' আর এটা হচ্ছে 5'। মানে দুইটা চেইন একে অপরের উল্টো থাকে আর কি। আর ডিএনএ রেপ্লিকেশনে আরেকটা এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ। স্পেশালি আমি যদি বলি ডিএনএ পলিমারেজ 3, সে হচ্ছে কি একটা এনজাইম। সে ডিএনএ একটা স্ট্র্যান্ড যদি থাকে 5 to 3 ডিরেকশনে কি করতে পারে, সে একটা চেইন থেকে আরেকটা চেইন রেপ্লিকেট করতে পারে। মানে হচ্ছে আপনার কাছে একটা চেইন আছে,
এই যে আমি একটু সিম্পলি আঁকার চেষ্টা করি। তাহলে দেখেন এই যে একটা ডিএনএ তার ডিরেকশন, একটা নিউক্লিয়ার ডিরেকশন যদি কি হয় 5' to 3' হয়, তাহলে অপর একটা ডিএনএ ডিরেকশন হবে হচ্ছে নিউক্লিওটাইডের ডিরেকশন হবে 3' to 5'। এইটাকে হেলিকেজ এনজাইম কি করে, এই তাদের মধ্যকার হাইড্রোজেন বন্ধনটা ভেঙে দিলে তার হচ্ছে কি হয়ে যায়, একদম কমপ্লিট দুইটা আলাদা চেইন কনভার্টেড হয়ে যায়। আর এই কনভার্সনের পর আমাদের কে আসে, ওই ডিএনএ রেপ্লিকেটিং এনজাইমটা আসে, যেটা ডিএনএ পোল 3। এখানে আসার পর কিন্তু একটা মজার ঘটনা ঘটে। আপনারা দেখবেন যে ডিএনএ একটা স্ট্র্যান্ড হচ্ছে 3' to 5', আর একটা হচ্ছে 5' to 3'। তো ডিএনএ পলিমারেজ সব সময় কি করে, সে 5' to 3' ডিরেকশন হচ্ছে সে রেপ্লিকেশনের কাজটা করতে পারে। কখনো 3' to 5' সে করে না, কি করে 5' to 3'। আমরা যদি যে উপরের ডিএনএ ফিগারটা একটু দেখি, দেখেন এই যে এই স্ট্র্যান্ডটা, এটা কি আছে 5' to 3' আছে। দ্যাট মিনস ডিএনএ রেপ্লিকেশনটা কি হবে, এই যে এখানে এটা নতুন 5' to সে 3' কিন্তু সিনথেসিস করতে থাকবে, এটা কোনো সমস্যা নেই। তো এখানে যত বেশি হেলিকেজ তার ডিএনএ সুপার কোয়েলিংটাকে খুলতে থাকবে, তত রেপ্লিকেশন হয়, ডিএনএটা পুরোটাই রেপ্লিকেট হয়ে যাবে, এটা কোনো অসুবিধা না। সমস্যাটা লাগে হচ্ছে নিচের স্ট্র্যান্ডটাতে। হ্যাঁ, দেখেন এইটার কিন্তু কি উল্টা, এইটা আছে হচ্ছে আমাদের এদিকে আছে 5', আর এদিকে আছে হচ্ছে আমাদের 3', এই যে এদিকে 3' আছে। তো এটা কিন্তু যখন এইদিকে যদি যেতে চাই, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ যদি নতুন ডিএনএটা কি হয় 3' to 5' সিনথেসিস হতে পারে না, এটাকে অবশ্যই কি করতে হবে, উল্টাটা হইতে হবে। মানে ডিএনএর সিনথেসিস ডিরেকশনটা নিচের স্ট্র্যান্ডটার জন্য এই দিকে হইতে হবে, মানে হচ্ছে 5' to 3'ই তার লাগবে, সে উল্টা ডিরেকশনে ডিএনএ সিনথেসিস করতে পারবে না। তো এই সমস্যাটা সমাধানের জন্যে আমাদেরকে ডিএনএ যখন সিনথেসিস শুরু হয়, তখন আরেকটা এনজাইম আছে প্রাইমেস। আপনারা জানেন যে ডিএনএ পলিমারেজ সে শুরু থেকেই আরেকটা ডিএনএ সে রেপ্লিকেট করতে পারে না। অবশ্যই এখানে প্রাইমারটা অবশ্যই দেখানো হয় নাই, এই যে আমি একটু দেখিয়ে দিলাম। অবশ্যই কি লাগে, একটা প্রাইমার লাগে, আরএনএ ছোট্ট একটা প্রাইমার লাগে। আর প্রাইমেস এনজাইম প্রাইমারটা তৈরি করে, সেই যে এখানে অবশ্যই দেখানো আছে, সে প্রাইমারটা তৈরি করার পরে সে ধরেন এটা প্রাইমার, এই যে এটা প্রাইমার, সে প্রাইমার তৈরি করার পরে ডিএনএ পলিমারেজ 3 কী করে, সে হচ্ছে 5' to 3' ডিএনএ সিনথেসিস করে। তাহলে দেখেন সে এখান থেকে শুরু করবে, তারপর হচ্ছে যখন আরও আনওয়াইন্ডিং করবে, তখন এখানে আবার প্রাইমেস আবার প্রাইমার দিবে, আবার হচ্ছে এখান থেকে কন্টিনিউয়াস হতে থাকবে। তাহলে প্রথম যে স্ট্র্যান্ডটা ছিল, যেটার ডিরেকশন ছিল সিনথেসিসের ডিরেকশন ছিল 5' to 3', সে কিন্তু কন্টিনিউয়াসলি রেপ্লিকেট হচ্ছে, এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এটাকে বলি লিডিং স্ট্র্যান্ড। আর নিচের যে স্ট্র্যান্ডটা, এটা 5' to 3' ডিএনএ রেপ্লিকেশনের জন্য এটাকে অবশ্যই ছোট ছোট খণ্ড আকারে রেপ্লিকেশন করতে হয়, কারণ একটু একটু করে রেপ্লিকেশন ফর্কটা খোলে বা ডিএনএর কয়েলিংটা ভাঁজটা খোলে যায়, দেন একটু একটু করে কি হয়, রেপ্লিকেশন হয়। এই খণ্ড খণ্ড হয়ে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার কারণে আমরা এটাকে বলি লেগিং স্ট্র্যান্ড, মানে একটু ল্যাগ করে, একটু সময় লাগে। আর এই এক একটা ডিএনএ রেপ্লিকেশনে যে খণ্ড তৈরি হয়, ধরেন এখানে একটা প্রাইমার, এই প্রাইমারের পরে কি আরেকটা হচ্ছে ডিএনএ ফ্র্যাগমেন্ট তৈরি হলো, তারপর আবার প্রাইমার আসবে, আবার আরেকটু তৈরি হবে। এই প্রত্যেকটা খণ্ডকে আমরা বলি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আচ্ছা, আমি একটু সবগুলি মুছে দিচ্ছি। এই যে দেখেন এখানে একটা প্রাইমার আছে, প্রাইমার থেকে কি এই অংশটা আমাদের সিনথেসিস হয়েছে। তো এই অংশটাকে আমরা বলি কি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আচ্ছা, তো এইভাবে হচ্ছে পুরা ডিএনএটা রেপ্লিকেশন হয়। এই রেপ্লিকেশন হওয়ার পরে আমাদের আরেকটা এনজাইম আছে যার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। তার হচ্ছে কি আছে, এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে।
মানে হচ্ছে আমাদের ডিএনএ দেখেন লিডিং স্ট্র্যান্ডে কিন্তু শুধু একটা প্রাইমার দিয়ে সে পুরো ডিএনএ হচ্ছে সিনথেসিস করে ফেলছে বা রেপ্লিকেট করে ফেলছে, কিন্তু লেগিং স্ট্র্যান্ডে কিন্তু প্যারেন্ট স্ট্র্যান্ডের অপোজিটে জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট প্রাইমারগুলো কিন্তু রয়ে গেছে, আরএনএ প্রাইমার। আর আপনারা সবাই জানেন যে ডিএনএর মাঝে তো আরএনএ থাকতে পারবে না। আর এই আরএনএ প্রাইমারগুলিকে আচ্ছা ডিএনএ পলিমারেজ 1 এদের সবাইকে হচ্ছে তার এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে কি করে সরিয়ে ফেলে ওইখানে ওই ছোট্ট গ্যাপটা হচ্ছে ডিএনএ মলিকিউলস দিয়ে ফিল আপ করে দেয়। তাহলে ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে শুধু কি করে রেপ্লিকেশন করে, আর ডিএনএ পলিমারেজ 1টা হচ্ছে প্রাইমারগুলিকে সরিয়ে সে প্রুফ রিডিং করে। এভাবেই হচ্ছে কি হয়, একটা ডিএনএ থেকে কি হয় 2টা ডিএনএ মলিকিউলস প্রোডাকশন হয়। আচ্ছা, তো আমরা এবার দেখবো হচ্ছে ট্রান্সক্রিপশন নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তার আগে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি, একটু আপনাদের কিছু পরামর্শ দিই। আমি প্রায় সময় খেয়াল করি যে হচ্ছে আপনারা আমাদের যে ক্লাসগুলির লাইভ হচ্ছে বা যে নোটগুলি দেওয়া হচ্ছে অনেকেই এত উপকৃত হচ্ছেন, কোনো সন্দেহ নেই। আবার আমাদের অনেকে ভাইয়া বা ছোট বোনদের এক্সপেকটেশনটা একটু বেশি থাকে। তো আমি সেক্ষেত্রে বলবো যে এই ক্লাসগুলি অবশ্যই আপনাকে কি করবে, হয়তো বা যারা দীর্ঘদিন ধরুন অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছেন বা দীর্ঘদিন হয়েছে বই, আমরা তো একটা বিষয় নিয়ে পড়ে থাকি না, সেকেন্ড ইয়ারে পড়েছেন, দীর্ঘ 5-6 বছর গ্যাপ হয়ে গিয়েছে, তো অনেক কিছু আমাদের মনে আছে, অনেক কিছুই নেই। লাইভ এমসিকিউর এই 10-12টা ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে পড়ার ট্র্যাকে ফিরিয়ে আনা। এই ক্লাসগুলির বা কোর্স, এটার উদ্দেশ্য কখনোই না যে আপনাকে নতুন করে বায়োকেমিস্ট্রি শিখিয়ে দিবে, বা হচ্ছে যাদের ইনিশিয়ালি বেসিকে প্রবলেম আছে শুধু ক্লাস করে আপনি সব কিছু জেনে ফেলবেন, এটা তো অসম্ভব। আমি যদি একটু বলি যে আমরা যে আজকের ক্লাসটার কথা একটু বলি, যে মলিকুলার বায়োলজি পড়াচ্ছি, এখানে সবাই হচ্ছে এই মলিকুলার বায়োলজি কোর্সটা কমপক্ষে 4 বছর ধরে এগুলো পড়েছেন। স্পেশালি আজকের লেকচার আমি যদি বলি ডিএনএ কি পড়াচ্ছি, রেপ্লিকেশন, দেন ট্রান্সক্রিপশন, দেন ট্রান্সলেশন। আসলে একটু চিন্তা করে দেখেন তো, ডিএনএ রেপ্লিকেশনটাই আমি যদি মানে ফুলি কাভার করতে চাই, তাহলে রেপ্লিকেশনটা কিন্তু আবার ইউক্যারিওটসে কিছু পার্থক্য আছে, প্রোক্যারিওটসে কিছু পার্থক্য আছে। মানে রেপ্লিকেশনেরটাকে আপনাকে কি করতে হবে, ইউক্যারিওটিক রেপ্লিকেশন একবার পড়তে হবে, প্রোক্যারিওটিক রেপ্লিকেশন আবার পড়তে হবে। একইভাবে যখন ট্রান্সক্রিপশন পড়বেন তখন কিন্তু প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন আপনাকে একবার পড়তে হবে, ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন পড়তে হবে। আর আপনার ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের অনেকগুলি ধাপ আছে, স্প্লাইসিং থেকে শুরু করে এমআরএনএ প্রোডাকশন পর্যন্ত। প্রোক্যারিওটসের যেমন কি হয় যে আরএনএ থেকে সরাসরি প্রোটিন প্রোডাকশন হয়ে যায়, ইউক্যারিওটসের কখনই হয় না, তো তাদের অনেকগুলো প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। একইভাবে ট্রান্সলেশনে কি আছে, ইনিশিয়েশনটা প্রোক্যারিওটসে খুব সিম্পলি হয়, কিন্তু ইউক্যারিওটিক ট্রান্সলেশনটা শুরুটা একটু কি হয়, জটিল হয়। তাহলে সিম্পল এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আমি যদি একদম মলিকুল বাই মলিকুল ডিটেলসে আলোচনা করতে চাই, তাহলে মোটামুটি ধরেন এই শুধু 3টা টপিকের উপর আমার 3 ঘন্টা সময়ের প্রয়োজন, বা অন্যান্য টপিকগুলোর জন্য আরও প্রয়োজন। তাহলে দেখেন যে এই স্বল্প সময়ে এইটার উদ্দেশ্যটা আপনাকে বুঝতে হবে। আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে রিসার্চ কিংবা কোনো গভীর বিষয়ে ডিসকাশন না। আমাদের টার্গেট হচ্ছে পিএসসিতে যে ধরনের প্রশ্ন আসতে পারে সিলেবাস ভিত্তিক পড়াশোনার একটা দিক নির্দেশনা দেওয়া, এবং হচ্ছে এন্ট্রি লেভেল ইনফরমেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করে, যাতে করে আপনারা বই কিংবা অন্যান্য সোর্স থেকে বা অরিজিনাল ম্যাটেরিয়াল থেকে আপনারা আরও বেশি পড়তে পারেন এবং নিজের জানাটাকে আরও সমৃদ্ধ করতে পারেন। তাহলে আমরা আমাদের টিম থেকে যতটুকু করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বা করার চেষ্টা করছি। পাশাপাশি আপনাদেরকেও কিন্তু আপনাদের পার্টটাকেও যদি কমপ্লিট করতে পারেন, মানে হচ্ছে আপনাদের পড়াটাকে যদি টেক্সট বই বেসিসে এবং হচ্ছে অন্যান্য রিসোর্সের ভিত্তিতে আপনারা পড়াশোনা করেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ পিএসসির ফাইনাল পরীক্ষায় আপনারা সফলতা পাবেন। শুধুমাত্র এই 1 ঘন্টা ক্লাস কিংবা শুধুমাত্র একটা নোট পড়ে পিএসসি পাস করে ফেলবেন, এই ধরনের পরামর্শ আমার মনে হয় না আমি কখনোই দিয়েছি। বরং উল্টোটা বলে গিয়েছি যে প্রত্যেকটা যেই টপিকটা যেই বইয়ে ভালো আছে ওই বইটা থেকে দেখবেন। অর্গানিক কেমিস্ট্রিতে আপনি লেনিজার থেকে পড়লে হবে না। আবার মলিকুলার বায়োলজি আজকে পড়াচ্ছি, বায়োকেমিস্ট্রি খুব বিখ্যাত বই হচ্ছে লেনিজার,
তো মলিকুলার বায়োলজি তো লেনিনজার থেকে পড়লে হবে না, বা সত্যনারায়ণের বই থেকে পড়লে হবে না। মলিকুলার বায়োলজির জন্য আপনি যদি একটু একটু বেসিক লেভেলে পড়তে চান, আপনাকে অবশ্যই ওয়েবারের বই পড়তে হবে, বা সিমন্সের বইটা আছে মলিকুলার জেনেটিক্সের, এইটা দেখতে হবে। তো এই যে কোন বইটা কোথা থেকে পড়বেন বা দিক নির্দেশনামূলক কাজটি হচ্ছে এই কোর্সের আসল উদ্দেশ্য। সো এখান থেকে আপনারা পরামর্শ নেবেন, নিয়ে নিজেদের পঠিত বিষয় বা পঠিত বইগুলো হচ্ছে আবার পড়বেন। দেন কি হবে, আপনার জানাটা কমপ্লিট হবে। তো যাই হোক, আপনাদের উত্তরোত্তর ভালো প্রস্তুতির জন্য আমরা এই চেষ্টা করে যাচ্ছি, এবং সঠিক দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে আমি আমাদের দায়িত্বটুকু পালন করার চেষ্টা করছি। আমরা যেটা বলছি যে আমরা এখন ট্রান্সক্রিপশনে আলোচনা করব। ট্রান্সক্রিপশনের বেসিকটা একটু আগেই বলেছিলাম ক্লাসের শুরুতেই, যে প্রসেসের মাধ্যমে ডিএনএ থেকে তার ডিএনএ ইনফরমেশনটা আরএনএ মলিকিউলসের মধ্যে চলে আসে। বাট সহজ কথায় ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া বা প্রসেস, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশনটার হচ্ছে আবার কি আছে, অনেকগুলি ধাপ আছে। তো ধাপগুলি আমরা স্টেপ বাই স্টেপ আসব। তার আগে আমরা যেটা আলোচনা করব, এই আরএনএর কিন্তু আবার ক্যাটাগরি আছে। মানে ডিএনএ থেকে যে আরএনএ হবে, এই সকল আরএনএ থেকে কিন্তু প্রোটিন হয় না। আপনারা এগুলো খুব ভালো করেই জানেন যে আরএনএর অনেক ক্যাটাগরি আছে। যেমন এমআরএনএ আছে, কয়েকটা মেজর ক্লাস যদি বলি, আরআরএনএ আছে, ঠিক আছে, তারপরে টিআরএনএ আছে। এগুলো হচ্ছে মেজর ক্লাস। হ্যাঁ, এছাড়াও আরও কিন্তু আমার রিসার্চের টপিক ছিল মলিকুলার বায়োলজি। সো এই ক্ষেত্রে আমার হয়তো বা ঘাটাঘাটিটা একটু বেশি, তো যার কারণে সবগুলোর বিষয় নিয়ে আলোচনার সুযোগ নেই। এটা হচ্ছে মেজর ক্লাসেস অফ আরএনএ। কিন্তু এছাড়াও কিন্তু কি আছে, আপনারা জানেন যে পাই আরএনএ আছে, লং নন কোডিং আরএনএ আছে, শর্ট নন কোডিং আরএনএ আছে, তারপর হচ্ছে এমআইআরএনএ আছে বা মাইক্রো আরএনএ আছে, এন্টিসেন্স আরএনএ আছে, সাইলেন্সিং আরএনএ আছে। অনেক ধরনের আরএনএ কিন্তু আমাদের সেলের মধ্যে থাকে। তো আমরা আমাদের এই এখানে হচ্ছে যেগুলো বেসিক তথ্য, যেগুলো না পড়লেই নয়। আমার ধারণা যে যদি লং নন কোডিং আরএনএ থেকে যদি একটু ডিপ থেকে প্রশ্ন করে পিএসসি থেকে, কতজন পারবে? হয়তোবা যাদের রিসার্চের বিষয়বস্তু মলিকুলার বায়োলজি, স্পেশাল আমি যদি বলি যে মলিকুলার সেল বায়োলজি, তারা হয়তো বা একটু পারতে পারেন। কিন্তু বায়োকেমিস্ট্রি তো শুধু মলিকুলার বায়োলজি না, এখানে অনেকে হচ্ছে এগ্রিকালচার বায়োকেমিস্ট্রি রিসার্চে আসেন, কেউ আবার হচ্ছে বায়োমেডিক্যাল সায়েন্সে থাকেন, কেউ মলিকুলার বায়োলজি থাকেন, কেউ নিউরো সায়েন্সে থাকেন। সো পিএসসির কোশ্চেনটা হবে স্ট্যান্ডার্ড। সে কোনো টপিকে একদম ডিপে যাওয়ার, আমি আবারও বলি, হয়তো পরীক্ষার প্রশ্নের পর আপনারা আরও ভালো করে রিয়েলাইজ করবেন, কোনো টপিকেরই একদম ডিপে যাওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় শূন্য। আমি ব্যক্তিগতভাবে নিজে পিএসসির 3টা বায়োকেমিস্ট্রির লিখিত পরীক্ষা দিয়েছি, 43, 44, 45। তো আলহামদুলিল্লাহ 3টা পরীক্ষায় আমার ভালো হয়েছে। যতটা না শুধু পড়ার কারণে, তার থেকে আরও বেশি হয়েছে হচ্ছে স্ট্র্যাটেজির কারণে। কারণ আমি এটা জানতাম যে কখনোই পিএসসি থেকে কোনো একটা টপিকে, ধরেন একটা মেটাবলিজম অনেক গভীরে চলে গেল, যে আপনাকে কখনোই বলবো না যে ট্রিপ্টোফ্যান সিনথেসিস করে দেখান। বরং এটা বলতে পারে যে ট্রিপ্টোফ্যান সিনথেসিসের সমস্যা হলে কি কি সমস্যা হয়, ফিনাইল কিটোনিউরিয়া হয়, তারপরে যে অ্যালকেপটোনিউরিয়া হয়, এই ধরনের মানে যেগুলো কমন ইনফরমেশন, পিএসসির কোশ্চেনটা হবে এই টাইপের। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা টপিকের কোর এবং কি ইনফরমেশনগুলি জানার, এবং ডিপ ইনফরমেশনটা বিসিএস পরীক্ষার জন্য হচ্ছে একটু পরিহার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে প্রিপারেশনটা, সময়টা কমে যাবে, প্রিপারেশনটা হচ্ছে স্মুথ হবে। তো আমরা এখন এই যে আরএনএর কথা আলোচনা করছিলাম, এই তাদের মাঝে এমআরএনএ নিয়ে একটু আলোচনা করি। যে ডিএনএ থেকে যে আরএনএটাকে সরাসরি ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়, সেটাকে আমরা বলি মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। তাহলে কি দেখলাম, সকল এমআরএনএ কি হয়, প্রোটিন তৈরি করতে পারে। ডিএনএর প্রোটিন তৈরি করা ইনফরমেশনটা কোথায় আসে, এমআরএনএর মাঝে আসে। তো এই এমআরএনএর একটা কমন স্ট্রাকচার দিয়েছি। যেমন প্রত্যেকটা এমআরএনএ কি আছে, তার একটা 5 প্রাইম এন্ড আছে, আর একটা 3 প্রাইম এন্ড আছে। তো 5 প্রাইম এন্ড বলুন বা 3 প্রাইম এন্ড বলুন, এই 3টা এন্ডের কিন্তু একটা রিজিয়ন থাকবে
যেটা হচ্ছে আনট্রান্সলেটেড রিজিয়ন। একইভাবে 3 প্রাইমেরটা থাকবে যে ওই ইনফরমেশনটা কি হয় না, প্রোটিনে কনভার্ট হয় না, মানে ওইটার জন্যে ট্রান্সলেশন হয় না, এটাকে আমরা বলি 5 প্রাইম ইউটিআর, আর 3 প্রাইমে থাকলে বলি 3 প্রাইম ইউটিআর। এবং স্পেশালি ইউক্যারিওটিক এমআরএনএগুলো কী হয়, 5 প্রাইমে কিন্তু একটা ক্যাপ থাকে, আমি অবশ্য পরে রেখেছি কীভাবে ক্যাপিংটা হয় না হয়। তো 5 প্রাইম ক্যাপ থাকবে এবং হচ্ছে এই সবটা মিলে সবার শেষে থাকবে পলিএটিল, যেটা নাকি একে হচ্ছে ট্রান্সক্রিপশনের সময় সেটা টার্মিনেশনের সহায়তা করে, অন্যদিকে ট্রান্সলেশনের সময়ও সে হেল্প করে থাকে। তো আমরা এমআরএনএর আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি এখানে অ্যাড করিনি, সেটা হচ্ছে স্পেশালি ব্যাকটেরিয়ার জন্যে প্রত্যেকটা ব্যাকটেরিয়াল এমআরএনএ একটা সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সটা হচ্ছে কি করে ব্যাকটেরিয়া রাইবোজোমের 16 যে আরআরএনএ আছে সেটার সাথে কি করে বাইন্ড করে, মানে এমআরএনএটা রাইবোজোমে বাইন্ড করার ক্ষেত্রে হেল্প করে থাকে। আমরা এই সিকোয়েন্সটাকে বলে থাকি শাইন ডালগার্নো সিকোয়েন্স। হ্যাঁ, এটা হচ্ছে আরআরএনএ এবং টিআরএনএকে একসাথে বাইন্ড করতে হেল্প করে। তো যাই হোক, যেটা আমরা আলোচনা করি ট্রান্সক্রিপশনের জন্য কি কি লাগবে, আমাদের সবার প্রথমে দরকার ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। একটু আগে আমরা আলোচনা করেছিলাম যখন ট্রান্সলেশন হয় তখন কি একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ উৎপন্ন হয়, তাহলে এইটার জন্য লাগে ডিএনএ পলিমারেজ। আর আরএনএ উৎপন্নের ক্ষেত্রে যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে কি আরএনএ পলিমারেজ। সে হচ্ছে ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ মলিকিউল রেপ্লিকেট করতে পারে। আচ্ছা, ট্রান্সক্রিপশনের আরেকটা কমন ওয়ার্ড হচ্ছে প্রমোটার। প্রমোটার কি, আমরা জানি যে ডিএনএর সার্টিন অংশকে আমরা বলি জিন, ডিএনএ যে অংশটা ট্রান্সক্রাইব হয় সেটা হচ্ছে বলে জিন। এই জিনের যেই অংশে কি করে আরএনএ পলিমারেজটা এসে বাইন্ড করে, সবার প্রথমে বাইন্ড করে, সেটা হচ্ছে কি প্রমোটার। যেমন একটা কমন প্রমোটার হচ্ছে প্রোক্যারিওটসের জন্য টাটা বক্স, টিএ টিএ এই সিকোয়েন্সটা থাকে। ইউজুয়ালি ট্রান্সক্রিপশন সাইট থেকে -35 বেস বা 25 বেস কিছুটা আগে প্রমোটার থাকে। এই প্রমোটারের একটা কমন এক্সাম্পল আমি লিখেছি। এটা ছাড়াও কিন্তু আর অনেক ধরনের প্রমোটার আছে, টাটা বক্স ছাড়াও। প্রোক্যারিওটিক স্পেশালি ব্যাকটেরিয়াদের একটা কমন প্রমোটার হচ্ছে টাটা বক্স। তো এই প্রমোটারে এসে আরএনএ পলিমারেজ বাইন্ড করে, দেন সে হচ্ছে কি করে ট্রান্সক্রিপশনের কাজটা শুরু করতে পারে। তারপরে এই জিনের একদম শেষের দিকে গিয়ে কিছু সিকোয়েন্স থাকে, যেটা হচ্ছে আমাদের আরএনএতে কি যুক্ত করে পলিএটেল, মানে এখানে আরএনএর মাঝে অনেকগুলো অ্যাডেনিন যুক্ত হতে থাকবে, অ্যাডেনিন অ্যাডেনিন অ্যাডেনিন। তো অনেকগুলো অ্যাডেনিন যখন আসে তখনই হচ্ছে আরএনএ পলিমারেজ বুঝতে পারে যে তার ট্রান্সক্রিপশন আর সে করতে পারে না, তখন ডিএনএ আরএনএ ইন্টারাকশনটা অনেক কমে যায়, ফলে আরএনএটা কি হয় ডিএনএ থেকে আলাদা হয়ে মানে ট্রান্সক্রিপশনটা টার্মিনেট হয়ে যায়। তো এই টার্মিনেশনে কিন্তু আবার আছে যে একটা হচ্ছে রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন আর একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। আচ্ছা যাই হোক, আমরা এত ভিতরে যাব না, আমরা খুবই কি ইনফরমেশনের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। তো এই টার্মিনেশন মূলত হচ্ছে ট্রান্সক্রিপশনটা স্টপ হয়ে যাওয়া। এই স্টপের জন্যে টার্মিনেশনে আমাদের ডিএনএতে কী থাকে সিগন্যাল থাকে, এবং এই সেই সিগন্যালটাই আরএনএ মানে পলিএটেল হিসেবে আরএনএতে চলে আসে। আমি যদি একটু এই ফিগারটা আমি নিয়েছি সিবন্সের বই থেকে, যে প্রোক্যারিওটিক জিন এক্সপ্রেশনটা আসলে কীভাবে হয়। দেখেন এখানে প্রোক্যারিওটিক স্পেশালি ব্যাকটেরিয়াল ডিএনএ আছে। এই ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে কি হয়, তার যে কোডিং রিজনটা আছে, কোডিং রিজনের আগে আছে কি তার প্রমোটার বা রেগুলেটরি সিকোয়েন্স, সেখানে আরএনএ পলিমারেজটা এসে বসে, এবং বসার পরে কি করে সে 5 প্রাইম টু 3 প্রাইম সে আরএনএ ট্রান্সক্রিপশন শুরু করে দেয়। আর যখনই আরএনএ ট্রান্সক্রিপশন শুরু করে দেয়, দেখেন সাথে সাথেই কিন্তু, আমিও সেই জিনিসটা এখানে দেখাইনি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একদিকে হচ্ছে ট্রান্সক্রিপশন হয়, আরেক দিকে কিন্তু সাথে সাথে কি হয়, এদিকে হচ্ছে রাইবোজোমগুলো চলে আসে। রাইবোজোম এসে সে হচ্ছে পলিপেপটাইড চেইন তৈরি করতে থাকে। মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন এই দুইটা প্রসেস হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে দুইটা হচ্ছে একটা কো প্রসেস।
একই সাথে ট্রান্সক্রিপশন হয় এবং ট্রান্সক্রিপশনকৃত যে আরএনএ সেটার পুরোটা আসার আগে কিন্তু ট্রান্সলেশন শুরু হয়ে যায়। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশনের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক। ইউক্যারিওটসে কিন্তু কখনোই এরকম হয় না। তো আমরা ট্রান্সক্রিপশনেরও রেপ্লিকেশনের মতো 3টা ধাপ আছে। একটা হচ্ছে ইনিশিয়েশন, ইলংগেশন, আর একটা হচ্ছে কি টার্মিনেশন। ইনিশিয়েশনের ক্ষেত্রে কি হয়, আমাদের যে ডিএনএটা আছে, ডিএনএটা সুপার কোলিংটা খুলে আরএনএ পলিমারেজই তাকে সিঙ্গেল স্ট্র্যান্ডে কনভার্ট করে। দেন আরএনএ পলিমারেজ আসার পর সে যে কোনো একটা স্ট্র্যান্ড থেকে কি করে আরএনএটাকে ট্রান্সক্রাইব করা শুরু করে। যে স্ট্র্যান্ড থেকে আরএনএটা ট্রান্সক্রাইব হয় আমরা সেটাকে বলি সেন্স স্ট্র্যান্ড, আর যেটা থেকে হয় না আমরা সেটাকে বলি অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। আসলে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের ইনফরমেশনটা কিন্তু কী হয়, আরএনএতে যায়, কিন্তু সেটা ট্রান্সক্রাইব হয়ে হচ্ছে সেন্স স্ট্র্যান্ড থেকে। তো এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ট্রান্সক্রিপশনের কথা বলছিলাম, কিন্তু ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনে আরও কিছু কয়েকটা এক্সট্রা ধাপ আছে, এগুলো একটু আমাদেরকে জানতে হবে। যেমন আমি আগে বলেছিলাম যে ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনে স্প্লাইসিং নামে একটা ধাপ আছে। এটা কি, ব্যাকটেরিয়াল ডিএনএতে একটা জিনের সবটা অংশই কিন্তু কি হয়, পলিপেপটাইড চেইনে কনভার্ট হয়ে যায়। মানে একটা জিনের ট্রান্সলেটিং রিজিয়নে সবটাই পলিপেপটাইড চেইনে কনভার্ট হয়, কিন্তু ইউক্যারিওটিক ডিএনএর সবটা রিজিয়ন কি হয় না, পলিপেপটাইডে কনভার্ট হয় না। ধরুন আমি একটা ডিএনএ দেখলাম, ইউক্যারিওটিক ডিএনএ, দেখা যাবে তার এই অংশটা পলিপেপটাইডে যাচ্ছে, এই অংশটা পলিপেপটাইডে যাচ্ছে, এই অংশটা পলিপেপটাইডে যাচ্ছে। তো যে অংশগুলো পলিপেপটাইডে কনভার্ট হচ্ছে বা যে অংশের সিগন্যালটা পলিপেপটাইডে কনভার্ট হচ্ছে আমরা সেগুলোকে বলি এক্সন, আর যেটা যাচ্ছে না আমরা সেটা বলি কি, ইন্ট্রন। তো এই এক্সনগুলি কি হয়, প্রথমে যেই ট্রান্সক্রিপশনের মাধ্যমে ইউক্যারিওটিক ডিএনএ থেকে একটা প্রি এমআরএনএ তৈরি হয়, এই প্রি এমআরএনএ থেকে এই ইন্ট্রনগুলিকে কাটসাট করে বাদ দিয়ে কি হয়, এই এক্সনগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়, আর সেই শুধু একজন রিজিয়নটাই কি হয়, ট্রান্সলেটেড হয়। তাহলে দেখেন এক্ষেত্রে কিন্তু ট্রান্সক্রিপশনের পরে সাথে সাথে কিন্তু প্রোটিন সিনথেসিস বা রাইবোজোমে এসে বসার কোনো সুযোগ নেই। এটা শুধুমাত্র ব্যাকটেরিয়াতেই সম্ভব, কিন্তু ইউক্যারিওটসে কী হবে, এই ব্যাকটেরিয়ার একজন ইন্ট্রনগুলি আলাদা হয়ে একজনগুলি একসাথে হয়ে ম্যাচিউর এমআরএনএ ফর্ম করবে, আমরা সেটাকে বলি স্প্লাইসিং। আর স্প্লাইসিংয়ের জন্যে কী করে, স্প্লাইসোজোম নামক একটা এনজাইম কমপ্লেক্স কাজ করে থাকে। আমরা ওই দিকে যাব না, কারণ স্প্লাইসিংয়ের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো রিয়াকশন আছে, এনজাইম আছে, স্প্লাইসিংয়ের কাজটা করে থাকে। আরেকটা কাজ হয় সেটা হচ্ছে 5' ক্যাপিং। মানে 5' ক্যাপিংয়ের মাধ্যমে কী করা হয়, ইউক্যারিওটিক এমআরএনএর শেলফ লাইফটাকে বাড়ানো হয়। হয়তো এই তথ্যটা আপনাদেরকে দিই, ব্যাকটেরিয়াল এমআরএনএর লাইফ স্প্যান কিন্তু খুব অল্প। মানে সে হচ্ছে প্রোডাকশন হচ্ছে, সাথে সাথে ট্রান্সলেশন হচ্ছে, তার কাজ শেষে কিন্তু ডিগ্রেড হয়ে যাবে। কিন্তু ইউক্যারিওটিক এমআরএনএ একটা সেলের মাঝে অনেকক্ষণ থাকে। এই থাকার জন্য তার একটা অন্যতম নিয়ামক হচ্ছে কি 5' ক্যাপিং। আর একটা কী হয়, পলি-এ টেইল যুক্ত হয়। আমরা যে বলেছিলাম যে যখন ট্রান্সক্রিপশনটা হয়, স্পেশালি ইউক্যারিওটিক এমআরএনএর শেষে অনেকগুলা এডেনিন যুক্ত হয়, সেটাকে আমরা বলি পলি-এ টেইল। এই ফিগারটাতে মোটামুটি একটা রিপ্রেজেন্টেশন আছে, স্কিমেটিক রিপ্রেজেন্টেশন, যে কীভাবে ইউক্যারিওটিক এমআরএনএ প্রোডাকশন হয়। প্রথমে হচ্ছে আমাদের ডিএনএ আসে, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে কি হয়, একটা লম্বা আরএনএ চেইন ফর্ম করে, যেটাকে আমরা বলি কি প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। মানে এটাতে কিন্তু সরাসরি প্রোটিন সিনথেসিসের কোনো সিগন্যাল এখান থেকে পাওয়া যাবে না। এই প্রাইমারি ট্রান্সক্রিপ্ট থেকে তার যেই আছে ইন্ট্রন রিজনগুলি আছে, এই ইন্ট্রনিক রিজনগুলি স্প্লাইসিংয়ের মাধ্যমে কি হয়ে যায়, 2 নম্বর ধাপে এগুলি রিমুভ হয়ে যায়। দেন 3 নম্বর ধাপে কি আসে, সেটা উৎপন্ন হয় যে এমআরএনএটা, সেটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে আসার পর ম্যাচিউর এমআরএনএটা রাইবোজোমের সাথে বাইন্ড করে, দেন সেখান থেকে ট্রান্সলেটেড হয়ে কি হয়, একটা কমপ্লিট প্রোটিন তৈরি হয়। তো এইভাবে হচ্ছে ইউক্যারিওটিক একটা জিন এক্সপ্রেস হয়
ওই ফিগারটারই আরেকটা স্কিমেটিক, এটা আমি হচ্ছে আরেকটা সোর্স থেকে নিয়েছি, যেটা আপনাদের কাছে সহজ হয় বোঝানোর জন্য আর কি। যে ডিএনএ থেকে আমরা ইউক্যারিওটসে কখনোই সরাসরি এমআরএনএ পাই না, প্রি এমআরএনএ পাই বা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট পাই, সেটাকে হচ্ছে সেকেন্ডারি প্রসেসিংয়ের মাধ্যমে স্টেপ বাই স্টেপ ফাংশনাল ম্যাচিউর এমআরএনএতে কনভার্ট করা হয়। এইটা হচ্ছে ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন এবং প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশনের অন্যতম মেজর একটা পার্থক্য। এখানে হচ্ছে আমি দেখিয়েছি যে কীভাবে হচ্ছে কি হয়, আমাদের 7 মিথাইল গুয়ানিনটা হচ্ছে আরএনএর 5 প্রাইম এন্ডে যুক্ত হয়ে যায়। এই 7 মিথাইল গুয়ানিনটা 5 প্রাইমে অ্যাডিং হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা বলি কেপিং। তো এটা অবশ্যই একটা এনার্জি কনজিউমিং প্রসেস। সে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট হাইড্রোলাইসিসের মাধ্যমে যে এনার্জিটা হয়, সেটার মাধ্যমে হচ্ছে জিটিপিটা মিথাইলেটেড হয়ে 5 প্রাইম এন্ডে যুক্ত হয়। আর এই কেপিংয়ের ফলে আমি একটু আগে বলেছি যে কী হয়, এমআরএনএর শেলফ লাইফটা বাড়ে, তার স্টেবিলিটি হচ্ছে বাড়ে। এবার হচ্ছে আমরা একটা রাইবোজোম নিয়ে আলোচনা করব। আমরা রাইবোজোমের ক্ষেত্রে কিন্তু আবার 2 ধরনের আসবে, ইউক্যারিওটিক রাইবোজোম, প্রোক্যারিওটিক রাইবোজোম। আপনারা সবাই জানেন যে প্রোক্যারিওটসে বা স্পেশালি ব্যাকটেরিয়া আর্কিয়াতে কি থাকে, এই যে এখানে আছে, আমি লিখে ফিগারটাতে আছে যে 70S রাইবোজোম থাকে। এই 70S রাইবোজোমের 2টা মেজর সাবইউনিট থাকে, একটা হচ্ছে 50S সাবইউনিট, একটা হচ্ছে কি 30S সাবইউনিট। আচ্ছা, এখানে একটু, যদিও আমাদের এখানে এটা আলোচনার সরাসরি বিষয় না, রাইবোজোমের 30S সাবইউনিটের একটা পার্ট হচ্ছে কি রাইবোজোমাল প্রোটিন আছে 21টা, সাথে সাথে এই 16S আরআরএনএ। যারা মলিকুলার বায়োলজি রিসার্চে আছেন বা রিসার্চ করেছেন তারা অবশ্যই জানেন যে ব্যাকটেরিয়াল আইডেন্টিফিকেশন বা ব্যাকটেরিয়াল সিকুয়েন্সিংয়ের ক্ষেত্রে এই 16S আরআরএনএর ইম্পর্টেন্স কিন্তু অনেক। কারণ কি, এই 16S আরআরএনএর যে জিনটা আছে ব্যাকটেরিয়াল জিনোমে, এটা কিন্তু প্রত্যেকটা ব্যাকটেরিয়ার স্পিসিস টু স্পিসিস ভেরি করে। তার মানে কি, আমরা পুরো ব্যাকটেরিয়াল জিনোম সিকোয়েন্স না করে এই 16S আরআরএনএকে যদি সিকোয়েন্স করি এবং হচ্ছে বায়োইনফরমেটিক টুলস দিয়ে অ্যানালাইসিস করি, তখন কিন্তু এটা দিয়ে কী করতে পারবো, একটা স্যাম্পলে কি কি ধরনের ব্যাকটেরিয়া আছে সেটা কিন্তু বের করা সম্ভব। তো রাইবোজোমের এই আপনারা দেখবেন যে 50S আর 30S নামে লার্জ সাবইউনিট এবং হচ্ছে স্মল সাবইউনিট, 2টা সাবইউনিট থাকে হচ্ছে প্রোক্যারিওটসে। আর ইউক্যারিওটিক, এটা আছে ইউক্যারিওটিক রাইবোজোমের স্ট্রাকচার, যেখানে কি 16S এবং হচ্ছে 60S এবং 40S 2টা সাবইউনিট একসাথে যুক্ত হয়ে কি হয় 80S রাইবোজোম সাবইউনিট ফর্ম করে। তো এখানে অবশ্য আমরা এগুলি তথ্যগুলি আমার মনে হয় না এত ডিপ মুখস্থ করার দরকার আছে যে হচ্ছে 40S কত ধরনের রাইবোজোমাল প্রোটিন থাকে। জাস্ট একটু গ্লান্স করে গেলেন, যদি মনে থাকলে তো থাকলো, না থাকলে অসুবিধা আমার কাছে মনে হয় নাই। আচ্ছা, তো এমআরএনএ নিয়ে আমাদের আলোচনা এতটুকুই। আমরা এখন দেখবো হচ্ছে টিআরএনএ নিয়ে কিছু কনসেপ্ট। এইটাও হচ্ছে বায়োমলিকুলসের সময় কিছুটা চলে আসছে, আমি সেখানেও টিআরএনএ স্ট্রাকচার নিয়ে সামান্য আলোচনা করেছিলাম। বেসিক জিনিসগুলো একটু আবার রিপিট করব, যে টিআরএনএর 3 প্রাইম এন্ডে কী হয়, অ্যাকসেপ্টর আর্ম থাকে। মানে এই 3 প্রাইম এন্ডটা হচ্ছে এক একটা টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত থাকে। আর খেয়াল রাখবেন, টিআরএনএ কিন্তু সেলে যতটা অ্যামাইনো অ্যাসিড, স্পেশালি আমি যদি বলি যতটা কোডন আছে, প্রত্যেকটা কোডনের জন্য আলাদা আলাদা টিআরএনএ আছে। এবং আলাদা আলাদা টিআরএনএগুলি কী হয়, প্রোটিনের সিনথেসিস করার জন্য তারা এক একটা অ্যামাইনো অ্যাসিডকে ধরে নিয়ে আসেন। আমরা আসবো জেনেটিক কোডের বিষয়ে, আমরা আসবো। তো দেখেন এখানে অ্যাকসেপ্টর আর্ম আছে, আরেকটা জিনিস হচ্ছে এখানে অ্যান্টিকোডন আর্ম আছে। এই যে দেখেন 3টা নিউক্লিওটাইড সিকোয়েন্স মিলে আরএনএতে কী হয়, অ্যান্টিকোডন আর্ম তৈরি হয়। এই অ্যান্টিকোডন আর্মটা হচ্ছে এমআরএনএর কোডনের সাথে সে হচ্ছে বেস পেয়ারিং করে, এবং এই বেস পেয়ারিংয়ের উপর ভিত্তি করে কী হয়, ডিটারমাইন্ড হয় যে এই অ্যামাইনো অ্যাসিডের পরে কোনটা আসবে, কোনটার পরে কোনটা আসবে। তো এই এমআরএনএ থেকে পলিপেপটাইড সিনথেসিস হওয়ার যে প্রসেস, আমরা সেটাকে বলি ট্রান্সলেশন। ইন্টারেস্টিংলি ট্রান্সলেশনেরও ট্রান্সক্রিপশনের মধ্যে 3টা ধাপ আছে, ইনিশিয়েশন, ইলঙ্গেশন অ্যান্ড টার্মিনেশন।
ইনিশিয়েশনটা হচ্ছে কি হয়, এমআরএনএটা রাইবোজোমের সাথে বাইন্ড করে এবং কিছু প্রোটিনের সহায়তায় সে ট্রান্সলেশনের প্রসেসটা সে শুরু করে। মানে হচ্ছে ট্রান্সলেশনের জন্য যে জিনিসগুলো দরকার, যেমন হচ্ছে রাইবোজোমের 2টা সাবইউনিট একসাথে হতে হবে, এমআরএনএটাকে রাইবোজোমের 16S RNA সাথে পারফেক্টলি ম্যাচিং করে বসতে হবে, তারপর হচ্ছে টিআরএনএগুলোকে একটার পর একটা আসার প্রসেসটা স্টার্ট করতে হবে। এই সবগুলোই হচ্ছে ইনিশিয়েশনের ধাপ, ইনিশিয়েশনের আলোচনা। ইনিশিয়েশন হওয়ার পরে কি হয়, তখন একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে পলিপেপটাইড চেইন ফর্ম করে, যেটাকে আমরা বলি ইলঙ্গেশন। আর সবটাই কি হয়ে যায়, এমআরএনএর একটা সিকোয়েন্স আছে, আমরা সেটাকে বলি স্টপ কোডন। আমি যদি একটু আঁকি আর কি, ধরুন এটা হচ্ছে এমআরএনএর ট্রান্সলেটিং রিজনের শুরু বা স্টার্ট কোডন, এবং এখানে কি থাকবে, 3টে নিউক্লিওটাইড মিলে একটা স্টপ কোডন থাকবে। এই স্টপ কোডনের এগেনস্টে কি নাই, কোনো টিআরএনএ নাই। তো যখনই রাইবোজোম ট্রান্সলেট করতে 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 স্টপ কোডনে আসে, তখনই সে হচ্ছে ট্রান্সলেশন প্রসেসটা বন্ধ করে দেয়। এই প্রসেসটা হচ্ছে কি টার্মিনেশন। আর কয়েকটা কমন স্টপ কোডন একটু যদি পারেন মুখস্থ রাখবেন, স্যারদের এটা খুব পছন্দের, অনেক সময় এমসিকিউতে দেয়। যেমন ইউএজি, মোস্ট কমনলি ইউএজি থাকে, ইউএজি, ইউজিএ। তো এছাড়াও আরও কিছু রিলিজিং ফ্যাক্টর কিছু থাকে, যেগুলো হচ্ছে ট্রান্সলেশন প্রসেসটা টার্মিনেট করতে হেল্প করে। আমি এই ফিগারটাতে দেখানোর চেষ্টা করেছি কীভাবে হয়, যদিও লেখাগুলি পুরোপুরি ক্লিয়ার না, আমি একটু ড্র করে বোঝানোর চেষ্টা করি। এই রাইবোজোমে 3টা সাইট থাকে, ই সাইট, পি সাইট, এ সাইট। তো একটা টিআরএনএ সে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটাকে ধরে, সহজ কথা সে কানে ধরে নিয়ে কোথায় নিয়ে চলে আসে, সে এ সাইডে এসে হচ্ছে বসে। এবং এ সাইডে বসলে যদি পারফেক্টলি ম্যাচিং হয়, তখন এ সাইড থেকে প্রথম টিআরএনএটা কোথায় যায়, পি সাইডে যায়। এবং পি সাইডে যাওয়ার পর খালি এ সাইডে কী হয়, ট্রান্সলেট করতে করতে পরবর্তী টিআরএনএটা এসে বসে। তাহলে দেখেন আমি লিখি, ধরে নেন এটা একটা টিআরএনএ, তার সাথে কি আছে, একটা অ্যামাইনো অ্যাসিড আছে। তারপরে এ সাইডে আরেকটা টিআরএনএ আসবে, টিআরএনএ আসার পর যদি পারফেক্টলি ম্যাচিং হয়, কোডন অ্যান্টিকোডন ম্যাচিং হয়, তখন সে হচ্ছে আবার এই টিআরএনএটা কোথায় চলে আসবে, পি সাইডে আসবে। এবং পি সাইডে আসার কারণে কিন্তু তখন তার এই যে 2টা অ্যামাইনো অ্যাসিড কাছাকাছি আসে, তখন তাদের মাঝে কি হয়, পেপটাইড বন্ড ফর্ম হয়। তারপর এখানে যেই সেই টিআরএনএটা কি হয়, সে অ্যামাইনো অ্যাসিডটাকে তার পার্শ্ববর্তী টিআরএনএতে ট্রান্সফার করে। এই প্রথম টিআরএনএটা কী হয়, বের হয়ে চলে আসে ই সাইডের মাধ্যমে। তো এইভাবে দ্বিতীয় টিআরএনএটা সে পি সাইডে থাকে, এইভাবে থার্ড টিআরএনএ আসবে, এ সাইডে আসবে, পি সাইডে এসে হচ্ছে পেপটিডাল ট্রান্সফারেজ রিয়াকশন হবে, মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পর যুক্ত হবে এবং এক্সিট সাইড বা ই সাইডের মাধ্যমে হচ্ছে বের হয়ে যাবে। তো এভাবে ইনিশিয়েশন হয়, ইলঙ্গেশন হয়। আর যখনই স্টপ কোডনটা আসে, এই যে ধরেন এটা হচ্ছে এমআরএনএ, এই যে এটা ধরেন এমআরএনএ, তো এমআরএনএ এখানে হচ্ছে স্টপ কোডন আসছে, এই স্টপ কোডন আসলে হচ্ছে ট্রান্সলেশন প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং হচ্ছে এ সাইডে আর কোনো টিআরএনএ আসে না। এ সাইডে যদি টিআরএনএ আর না আসে, তখন পি সাইড থেকে যে পলিপেপটাইড, যে গ্রোয়িং পলিপেপটাইড চেইনটা আছে, সেটা টিআরএনএটা ই সাইডে চলে আসে এবং পেপটাইড চেইনটা আলাদা হয়ে যায়। এইভাবে ট্রান্সলেশনের প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয়। আমরা কিন্তু বারবার আলোচনা করছিলাম যে হচ্ছে কোডন অ্যান্টিকোডন। এমআরএনএতে এই যে ধরুন এমআরএনএ, এটা হচ্ছে স্টার্ট কোডন। এই প্রত্যেকটা এমআরএনএর তিনটা নিউক্লিওটাইড মিলে একটা কোডন তৈরি করে। এই কোডনটা হচ্ছে কী করে, ওই টিআরএনএর অ্যান্টিকোডন আর্মের সাথে বাইন্ড করে। তাহলে দেখেন এই তিনটা নিউক্লিওটাইড থাকবে এবং তারা এক একটা টিআরএনএকে তথা এক একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। আর ডিএনএর এই 3টা করে নিউক্লিওটাইড সিকোয়েন্সকে আমরা কোডন বলে থাকি। আর এই সামগ্রিকভাবে একটা ডিএনএতে এই কোন অ্যামাইনো অ্যাসিডের উপর কোনটা আসবে, যে তথ্যটা থাকে, এইটাকে আমরা বলি জেনেটিক কোড।
তো এই জেনেটিক কোডের কিছু কি ক্যারেক্টারিস্টিক হচ্ছে, যেমন আমি যদি বলি ইউনিভার্সাল, এটা আমার কাছে সবার আগে মনে হয় যে মোটামুটি কিছু অর্গানিজম বাদ দিয়ে অধিকাংশ জীবেই অর্গানিজমেই এই কোডনগুলো হচ্ছে সেম থাকে। মানে ব্যাকটেরিয়াতে যে কোডন, ভাইরাসে কি কোডন, বা হচ্ছে অন্যান্য অর্গানিজমে এই এক একটা কোডন দিয়ে সবার ক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে সে বোঝায়। আর কাছে আনএম্বিগুয়াস মানে হচ্ছে একটা কোডন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করবে। একটা কোডনের জন্য কখনো দুইটা অ্যামাইনো অ্যাসিড থাকবে না। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে রিডান্ডেন্সি। এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরেন আমাদের আপনাদের তো এটিজিসি আছে, এটিজিসি, এই 4টা নিউক্লিওটাইড অল্টারনেট হতে 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 মোটামুটি আপনি যদি পারমুটেশন করেন আর কি 64টা কোডন হবে। তো সেই ক্ষেত্রে কি দেখা গেল, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কিন্তু অবশ্যই একাধিক কোডন থাকতে পারে, কারণ অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে আছে 20টা। তো 20টার জন্য তো শুধু 20টা কোড থাকবে না, 64টাই সে কাভার করবে। এই কাভার করতে গিয়ে দেখা যায় যে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক জেনেটিক কোড থাকতে পারে। আমি এখানে একটা চার্ট যুক্ত করেছি, এখানে এই চার্টে খুব সহজেই দেখতে পারবেন। এই যে লিউসিনের জন্য এই 4টা কোড আছে, CUU, CUC, CUA, CUG। এরা সবাই কিন্তু একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড লিউসিনকে ইন্ডিকেট করে। একইভাবে দেখেন এই দুইটা হচ্ছে অ্যাসপারটেট করে, এরা ভ্যালিনের জন্য আছে 4টা। এগুলো অবশ্য মুখস্থ করার দরকার নেই যে কয়টা অ্যামাইনো অ্যাসিডের জন্য কয়টা জেনেটিক কোড আছে। এটা এই ধরনের কোশ্চেন এতগুলো মনে রাখাও টাফ। মূল বিষয়টা হচ্ছে এই জেনেটিক কোডের অবশ্যই কি আছে, রিডান্ডেন্সি আছে। আর হচ্ছে মনে রাখবেন থেকে যে স্টার্ট কোডন কোনটা এবং হচ্ছে স্টপ কোডন কোনটা। স্টার্ট কোডন হচ্ছে AUG, স্টপ কোডন হচ্ছে UAG বা UAA। এই কি ইনফরমেশনগুলো মনে রাখবেন। আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে আরেকটা টপিক নিয়ে, মিউটেশন। তো ডিএনএর যে সিকোয়েন্স থাকে, মানে নিউক্লিওটাইড কোনটার পর কোনটা থাকবে, ATCG কোনটার পর কোনটা আছে, এই সিকোয়েন্স যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়, আমরা সেটাকে বলি মিউটেশন। অর্থাৎ ডিএনএ সিকোয়েন্সের বেসগুলি যে সিরিয়ালটা থাকে, কোনো কারণে সেই সিরিয়ালটা পরিবর্তন হওয়াটাকে আমরা কি বলতেছি, মিউটেশন। তো মিউটেশন অনেক সময় আমাদের যে লিভিং সিস্টেমগুলি আছে তাদের জন্য অধিকাংশ সময় ক্ষতিকর হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে মিউটেশন উপকার হয়। কারণ মিউটেশনের মাধ্যমে কি হয়, জেনেটিক ডাইভার্সিটি বা জেনেটিক ভেরিয়েশনটা তৈরি হয়। তো মিউটেশন নিয়ে আমরা একটু দেখি, আমাদের কি আছে, কয়েক ধরনের মিউটেশন আছে। তো মোটা দাগে আমরা যদি বলি যে একটা হচ্ছে জিন মিউটেশন, মানে একটা জিনের যে ATCG যে সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সগুলো নষ্ট হওয়ার প্রসেসটি হচ্ছে কি জিন মিউটেশন। আর আরেক ধরনের মিউটেশন আছে, সেটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন, মানে হচ্ছে একটা পুরা ক্রোমোজোম চেঞ্জ হয়ে যাওয়া বা নতুন করে যুক্ত হওয়া বা বাতিল হয়ে যাওয়া, এইটাই হচ্ছে গিয়ে ক্রোমোজোমাল মিউটেশন। তাহলে জিন মিউটেশনের ইফেক্টটা কিন্তু খুব অল্প জায়গায়, যদি কোনো জিনের সমস্যা থাকে তাহলে ওই জিনের যেই প্রোটিন সেটা প্রোডাকশনের সমস্যা হবে। কিন্তু ক্রোমোজোমাল মিউটেশন কি হয়, এইটার ইফেক্টটা আরও বেশি বিস্তৃত হয়, ভাস্ট ইফেক্ট সে হচ্ছে রাখে। কারণ এখানে একটা ক্রোমোজোমের একটা আর্মে অনেকগুলি জিন থাকে, তো একটা ক্রোমোজোম যদি মিসিং বা অ্যাড হয়ে যায় তাহলে এটা কিন্তু অনেকগুলো জিনের উপরে তার প্রভাবটা থাকে। তো এই জিন মিউটেশনকে আমরা প্রধানত মেজর 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, পয়েন্ট মিউটেশন অ্যান্ড হচ্ছে ফ্রেমশিপ মিউটেশন। আমি প্রত্যেকটি এক্সপ্লেন করছি। পয়েন্ট মিউটেশন হচ্ছে একটা সিকোয়েন্সে সিঙ্গেল নিউক্লিওটাইড চেঞ্জ হয়ে যাওয়া, মানে একটা সিকোয়েন্স আছে আপনার কাছে, এই সিকোয়েন্সে একটা সিঙ্গেল নিউক্লিওটাইড পরিবর্তন হয়ে যাওয়া। যেমন এখানে ছিল ধরেন কোনো কারণে এর বদলে কে চলে আসছে, টি চলে আসছে, বা এর বদলে সি চলে আসছে, এটাকে আমরা বলি পয়েন্ট মিউটেশন। সিঙ্গেল নিউক্লিওটাইড পরিবর্তনের কারণটাকে বলি পয়েন্ট মিউটেশন। এই পয়েন্ট মিউটেশনের কারণে 3টা ঘটনা ঘটতে পারে। পয়েন্ট মিউটেশনের কারণে 3টা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে সাইলেন্ট মিউটেশন। সেটা কি, আচ্ছা ধরেন আপনার কাছে একটা কোডন আছে বা জিনের একটা কোডিং রিজিয়ন, ধরেন
এ সি টি, এসিটি নামে একটা কোডন আছে। তো কোনো কারণে এই টিটার পরিবর্তে চলে আসলো হচ্ছে আচ্ছা এ সি টি, কোনো কারণে এই টি এর বদলে চলে আসছে হচ্ছে এ সি এ। তাহলে এসিটি ছিল হয়ে এখন নতুন হলো কি এ সি এ। ইন্টারেস্টিংলি যদি এমন হয় যে দুইটা কোডনই একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে, মানে মিউটেশন হওয়ার পরেও যে নতুন কোডনটা আসছে বা উৎপন্ন হয়েছে সেটাও যদি আগের অ্যামাইনো অ্যাসিডটাকে ইন্ডিকেট করে, তাহলে কিন্তু আলটিমেটলি প্রোটিন সিনথেসিসে কোনো সমস্যা হবে না, কারণ ওই যে অ্যামাইনো অ্যাসিডটা আসার কথা সেটাই কিন্তু আসছে। তাহলে এই ধরনের মিউটেশনের কোনো ফেনোটাইপিক কি নাই, কোনো ইফেক্ট নাই, কোনো ফেনোটাইপিক ইফেক্ট নাই, শুধু এটা জিনোমের মাঝে বা ডিএনএর মাঝে সীমাবদ্ধ থাকে। আমরা এটাকে বলি সাইলেন্ট মিউটেশন। সাইলেন্ট মিউটেশন। তারপর হচ্ছে মিসসেন্স মিউটেশন। এটা কি? এটা হচ্ছে যদি এমন হয় যে এসিটি এর বদলে আমাদের এখানে নতুন করে আসছে এসিজি, এবং এসিটি হচ্ছে ধরেন একটা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে, এবং এসিজি হচ্ছে এ প্রাইম মানে হচ্ছে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। সেক্ষেত্রে কিন্তু পলিপেপটাইড যে চেইনটা, সেখানে ধরেন অ্যাসপার্টেটের জায়গায় চলে আসবে হচ্ছে ভ্যালিন, ভ্যালিনের জায়গায় চলে আসবে হচ্ছে গ্লাইসিন। তাহলে একটা প্রোটিনের পলিপেপটাইড সিকোয়েন্সে কী হয়, একটার বদলে অন্য একটা অ্যামাইনো অ্যাসিড আসার কারণে কিন্তু ওই পলিপেপটাইডটা ফাংশনাল কোনো প্রোটিন তৈরি করতে পারে না। আমরা এই ধরনের মিউটেশনকে বলি মিসসেন্স মিউটেশন, মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটাকে চেঞ্জ করে দেয়, আলটিমেটলি পেপটাইডটাকে চেঞ্জ করে দেয়। যেমন হচ্ছে আপনারা যে সিকেল সেল অ্যানিমিয়া পড়েছেন, যেখানে হচ্ছে আমাদের যে বিটা গ্লোবিন চেইনের কি আসে, গ্লুটামেটের জায়গায় ভ্যালিন চলে আসে, ওইটা হচ্ছে একটা মিসসেন্স মিউটেশন ছিল। আচ্ছা, আরেকটা আছে ননসেন্স মিউটেশন। সেটা কি? ধরেন আমরা একটু আগে দেখে আসছি এই যে ইয়াতে থাকে আমাদের যে স্টপ কোডনটা থাকে, যেমন ইউজি আমাদের একটা কমন স্টপ কোডন। হ্যাঁ, একটু খেয়াল করেন, একটু চারটা আবার দেখি। এই যে দেখেন ইউজি ইউ, ইউজি ইউ মানে ইউরাসিল গুয়ানিন ইউরাসিল, এটা কিন্তু কি করে, সিস্টিনকে ইন্ডিকেট করে। তো কোনো কারণে যে ইউজি ইউ এর বদলে যদি কে চলে আসে, এ চলে আসে, মিউটেশন হয়ে ইউজি এ চলে আসে, তখন কিন্তু এটা কী হবে, এটা স্টপ কোডন তৈরি করবে। আর একটা প্রোটিন ট্রান্সলেশন করছেন, করার কিছুক্ষণ পরে হুট করে স্টপ কোডন মাঝখানে চলে আসলো, তাহলে আলটিমেটলি কী হবে না, ওই পলিপেপটাইডটা পুরোটা সিনথেসিস হবে না। এইটাকে আমরা কি বলছি, ননসেন্স মিউটেশন। মানে হচ্ছে এটা দিয়ে একটা মানে ননসেন্স প্রোটিন হয়, এই প্রোটিনের এই পলিপেপটাইডের কোনো সেন্স নাই, কোনো তার বায়োলজিক্যাল ফাংশন নেই, কারণ সে তো পুরোটা উৎপন্ন হতেই পারেনি। তো আমরা দেখলাম যে এই পয়েন্ট মিউটেশনের কারণে কি হয়, একটা হয় একটার বদলে আরেকটা নিউক্লিওটাইড আসে, মানে সাবস্টিটিউশন হয়, এবং এটার কারণে তিনটা আউটকাম হয়, সাইলেন্ট, মিসসেন্স অ্যান্ড ননসেন্স। আচ্ছা, আরেক ধরনের জিন মিউটেশন আছে, সেটা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন বলি। এই বিষয়টা কি আমি একটু আলোচনা করি। ধরেন আপনার কাছে একটা ডিএনএ আছে, তো এটা হচ্ছে আপনার ডিএনএ একটা জিন। কোনো কারণে এই জিনের মাঝখানের এই অংশটা হচ্ছে ডিলিট হয়ে গিয়েছে। তো ডিলিট হয়ে যাওয়ার কারণে কি হবে, এখান থেকে যেই এমআরএনএটা তৈরি হবে, এটা কি ওই ডিলিটের অংশটা এখানে মিসিং থাকবে। তাহলে এই মিসিং অংশ বা মিসিং এমআরএনএ থেকে যে প্রোটিনটা উৎপন্ন হবে, এই প্রোটিনের তো কোনো বায়োলজিক্যাল ভ্যালু থাকবে না, তার তো কোনো বায়োলজিক্যাল ফাংশন থাকবে না। কারণ কি, সে ট্রান্সলেশন করতে 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 এমন একটা জায়গায় আসবে, তখন হুট করে হচ্ছে মাঝখান দিয়ে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিসিং। এই ধরনের মিউটেশনকে আমরা বলি ফ্রেম শিফট মিউটেশন, মানে মিউটেশনের ফ্রেমটাই হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই ফ্রেম শিফট মিউটেশন দুইটা কারণে ঘটতে পারে। একটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্স যদি কোনো কী হয়ে যায়, কোনো কারণে ডিলিট হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু এই পলিপেপটাইডের যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা শিফট হয়ে যাবে, ট্রান্সলেশন ফ্রেমটা শিফট হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আরেকটা কারণে কিন্তু ফ্রেম শিফট মিউটেশন ঘটতে পারে, সেটা হচ্ছে ইনসারশন। মানে হচ্ছে ধরেন আপনার কাছে একটা জিন আছে, এই যে একটা জিন সিকোয়েন্স, তো এই জিন সিকোয়েন্সের মাঝে কি হলো, নতুন করে কিছু রিজন হচ্ছে ডিএনএতে
ধরুন ট্রান্সপোজেবল এলিমেন্ট বা অন্য কারণে বা ভাইরাস ইনফেকশনের কারণে কিছু নতুন ডিএনএ হচ্ছে একটা জিনের মাঝখানে প্রবেশ করলো, তাহলে দেখেন এই জিন থেকে আগে যে প্রোটিনটা উৎপন্ন হইতো তখন কি, ধরুন অ্যালানিনের পরে গ্লাইসিনের পরে ভেলিন আসার কথা ছিল, হুট করে দেখবেন যে ভেলিন কয়েকটা অ্যামাইনো অ্যাসিড নাই, অন্য অ্যামাইনো অ্যাসিড থেকে আবার ট্রান্সলেশন শুরু হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু কোনো ফাংশনাল প্রোটিন তৈরি হবে না। তো এই যে ট্রান্সলেশনের যে পুরো ফ্রেমটাই পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি ফ্রেম শিফট মিউটেশন। এবং এই ফ্রেম শিফট মিউটেশনের কারণ দুইটা, একটা হচ্ছে কি ইনসারশন আর ডিলিশন, এগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, এবার আমরা ক্রোমোজোমাল মিউটেশন, সেটা আমরা একটু আগেই আলোচনা করেছিলাম বেসিক ধারণাটা। তো এটার কয়েকটা কারণ হতে পারে ক্রোমোজোম মিউটেশন, যেমন ডিলিশন, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ক্রোমোজোম হচ্ছে সেল থেকে ডিলিট হয়েছে, সেল থেকে ক্রোমোজোম হচ্ছে হারিয়ে যায়। আর একটা ডুপ্লিকেশন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একই ক্রোমোজোমের ডাবল কপি থাকতে পারে। তারপর হচ্ছে ইনভার্সন। ইনভার্সন হচ্ছে কি, ধরেন এটা আপনার কাছে হচ্ছে একটা ক্রোমোজোম, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই ক্রোমোজোমটা হচ্ছে এইভাবে আছে, এই ডিরেকশনে। তো কোনো কারণে কি হবে, তখন এই অংশটা হচ্ছে স্প্লাইসিং হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে সে হচ্ছে উল্টাভাবে এসে কানেক্ট হবে, সে ওই ক্রোমোজোমে যুক্ত হবে। আগে যদি ডিরেকশন ছিল এইভাবে, তখন সে হচ্ছে উল্টাভাবে ক্রোমোজোমে যুক্ত হওয়ার কারণে জিনের যে সিকোয়েন্সটা ছিল, মানে এই জিনের উপর এই জিনটা, মানে এক সেন্ট্রোমিয়ার থেকে এই জিনের উপর এই জিনটা থাকতো, এখন কিন্তু কি হবে, এটা হবে না। এই ধরনের মিউটেশনটাকে আমরা বলি ইনভার্সন। আরেকটা হচ্ছে ট্রান্সলোকেশন। আচ্ছা, আপনারা সবাই ট্রান্সপোজেবল এলিমেন্টের নাম হয়তো বা শুনে থাকবেন। এটা হচ্ছে আমরা বলি যে ওয়াকিং ডিএনএ আর কি, ডিএনএর যে রিজিয়নটা ক্রোমোজোমের একটা পজিশন থেকে হাঁটাহাঁটি করে বা মুভ করে অন্য জায়গায় শিফট হতে পারে, আমরা তাদেরকে বলি ট্রান্সপোজেবল এলিমেন্ট। তো এই একটা জায়গায় থেকে, ক্রোমোজোমের একটা জায়গা থেকে, যেমন ধরুন একটা জিন এখানে ছিল, তো তার মাঝে একটা কি আছে, একটা ট্রান্সপোজেবল এলিমেন্ট বা পুরো অংশটা হচ্ছে একটা ট্রান্সপোজেবল এলিমেন্ট। তো সে কী করবে, সে এখান থেকে নিজেকে আলাদা করে ডিএনএ শেষে গিয়ে হচ্ছে অ্যাটাচ হয়ে যাবে বা যুক্ত হবে, মানে ডিএনএ ক্রোমোজোমের এক অংশ থেকে অন্য অংশে গিয়ে যুক্ত হবে। এটাকে আমরা বলছি কি ট্রান্সলোকেশন। তাহলে ক্রোমোজোমাল মিউটেশনের কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, একটু খেয়াল রাখবেন। আমি একটা ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে ইনভার্সনটা কীভাবে হয়, যে তার যে সিকোয়েন্সটা ছিল সে উল্টা করে যুক্ত হয়। ডিলিশন হচ্ছে একটা ক্রোমোজোমের পার্ট হচ্ছে ডিলিট হয়ে যায়, আর ডুপ্লিকেশন হচ্ছে একটা ক্রোমোজোমের যে একটা পার্ট, এটা রেপ্লিকেট হয়ে ডাবল মানে দুইবার যুক্ত হয়। আর ট্রান্সলোকেশনে কি হয়, ডিএনএ কিছু পার্ট আর কি, মানে ক্রোমোজোমের কিছু পার্ট হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক ক্রোমোজোম থেকে অন্য ক্রোমোজোমে হাঁটাহাঁটি করে, এটা হচ্ছে ট্রান্সলোকেশন। আচ্ছা, এই ক্রোমোজোমাল মিউটেশনের কারণে আমাদের বেশ অনেক ধরনের ডিজিজ হতে পারে। আমি কয়েকটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, এগুলো খুব কমন হয় বা এদের ফ্রিকোয়েন্সিটা একটু বেশি, আমি তাদের আলোচনা রেখেছি। একটা হচ্ছে ট্রাইজোমি 21 বা ডাউন সিনড্রোম। মোটামুটি এইটা বিশ্বে অনেক দেশে এই ধরনের আক্রান্ত রোগী আছে। ওই এফেক্টেড পার্সনটা হচ্ছে অটিস্টিক হয়, মানে তাদের স্পিচ নিউরোকগনিটিভ অ্যাবিলিটি অনেক কম থাকে, একটু খাটো মোটা সোটা থাকে। এই ডাউন সিনড্রোমের একটা কারণ হচ্ছে অ্যান এক্সট্রা কপি অফ ক্রোমোজোম 21, মানে সেল ডিভিশনের সময় কোনো কারণে একটা ওই সেলের মাঝে 21 নম্বর ক্রোমোজোমটা সে হচ্ছে দুইটা সেলে ডিভাইড না হয় একটা সেলে থেকে গেছে, এবং ওই সেলটাই যখন কি হয় ফার্টিলাইজ হয় হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে একটা অর্গানিজম বা ফুলি ডেভেলপ অর্গানিজমে কনভার্ট হয়, তখন কিন্তু তাদের প্রত্যেকটা সেলেই 21 নম্বর ক্রোমোজোমটা কি হয়, এটার একটা এক্সট্রা কপি, এডিশনাল কপি করে থাকে। এই কারণে কিন্তু তাদের ফিজিওলজিক্যাল এবং হচ্ছে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, ফিজিওলজিক্যাল, মেন্টাল। এই সমস্যাগুলির সমন্বিত রূপে হচ্ছে কি ডাউন সিনড্রোম। তার মানে ডাউন সিনড্রোমে কি হয়, ওই এমব্রায়োটার 46টা ক্রোমোজোমের বদলে কি আছে, 47টা ক্রোমোজোম আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কমন হচ্ছে টার্নার সিনড্রোম। এইটার কারণ হচ্ছে কোনো কারণে একটা মানুষের, এইটা টার্নার সিনড্রোম অবশ্যই কি হতে হয়, এটা মেয়েদের হয়, ছেলেদের হতে পারে। ছেলেদের ক্ষেত্রে টার্নার সিনড্রোমের ইয়াটা হচ্ছে, সরি আমি একটু ভুল বলেছি,
এই টার্নার সিনড্রোমটাও সবসময় কী হবে, মেয়েদের হবে। এবং মেয়েদের আমরা জানি যে ইয়ে থাকে, প্রত্যেকেরই 2টা করে এক্স ক্রোমোজোম থাকে। তো কোনো কারণে যদি কি হয়, একটা এক্স ক্রোমোজোম মিসিং হয়, তখনই কি হয়, এই টার্নার সিনড্রোমটা তৈরি হয়। আর এই টার্নার সিনড্রোমে ওই এফেক্টেড পার্সনের তাদের 46টা ক্রোমোজোমের জায়গায় কটা থাকবে, 45টা ক্রোমোজোম থাকবে, মানে হচ্ছে একটা এক্স ক্রোমোজোম হচ্ছে মিসিং থাকবে। আচ্ছা, আরেকটা এই ধরনের ক্রোমোজোমাল মিউটেশন হচ্ছে ক্লেইনফেল্টার সিনড্রোম। এইটা হচ্ছে টার্নার সিনড্রোমের হচ্ছে অপোজিট। দেখা যাচ্ছে যে ওই এফেক্টেড পার্সনের 46টা ক্রোমোজোমের জায়গায় এক্স ক্রোমোজোমের হচ্ছে 2 কপি থাকে সেলে, তখন তাদের 47টা হয় এবং হচ্ছে এক্স ক্রোমোজোম হচ্ছে 2টা থাকে, মানে ডাবল এক্স ওয়াই ক্রোমোজোম এমন হইতে পারে। এবং এইটা শুধুমাত্র ছেলেদের হয়, মানে ছেলেদের তো নর্মালি এক্স ওয়াই ক্রোমোজোম থাকার কথা। তো এই ক্লিনফেল্টার সিনড্রোমে 2টা এক্স ক্রোমোজোম এবং হচ্ছে ওয়াই ক্রোমোজোম থাকার কারণে ইউজুয়ালি তাদের মাঝে ছেলেদের বৈশিষ্ট্যের পাশাপাশি কিছু মেয়েদের বৈশিষ্ট্য চলে আসে ক্লিনফেল্টার সিনড্রোমের কারণে। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্রি ডু চার্ট সিনড্রোম। এইটার ডিজিসি উচ্চারণটা ইন্টারেস্টিং, ক্রি ডু চার্ট সিনড্রোম। এটার কারণ হচ্ছে আমাদের যে ক্রোমোজোম নাম্বার 5 আছে, ক্রোমোজোম নাম্বার 5-এর আমরা জানি যে ক্রোমোজোমের 2টা আর্ম থাকে, শর্ট আর্ম সেন্ট্রোমিয়ার আর হচ্ছে কি লং আর্ম। তো এই ক্রি ডু চার্ট সিনড্রোমে ক্রোমোজোম 5-এর তার যে শর্ট আর্মটা আছে এইটা হচ্ছে কোনো কারণে হচ্ছে ডিলিট হয়ে যায়, কমপ্লিট ক্রোমোজোম 5 থাকে না, ক্রোমোজোম 5টা কমপ্লিট থাকে না, না থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তো এটাকে আমরা বলি ক্রি ডু চার্ট সিনড্রোম। এরা সকলে হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশনের ফলাফল। এই মিউটেশন কেন হয়, মিউটেশন হওয়ার কারণকে আমরা প্রধানত 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্পন্টেনিয়াস রিজন, একটা হচ্ছে ইনডিউস রিজন বা স্পন্টেনিয়াস মিউটেশন, ইনডিউস মিউটেশন। ধরেন একটা সেল থেকে যখন ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ পলিমারেজ সে যখন রেপ্লিকেট করে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, তার একুরেসি কিন্তু 100% না। দেখা যাচ্ছে সে 1000 থেকে শুরু করে 10,000 1,00,000 বেস পেয়ার পর একটা একটা করে মিস্টেক করে ফেলে। তো যদিও ইউক্যারিওটস বা হায়ার অ্যানিমেলদের কি আছে, তাদের প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে, তো এরা কি করে মিস্টেকগুলোকে কারেক্ট করতে পারে। কিন্তু তারপরেও কি হয় যে কিছু কিছু মিউটেশন হচ্ছে থেকে যায়। তো এই ধরনের কারণে মানে ন্যাচারালি কি একটা অর্গানিজম মিউটেশন অ্যাকোয়ার করতে পারে। আর ইনডিউস মিউটেশন হচ্ছে বাইরের কোনো সমস্যার কারণে বা বাইরের কোনো ইফেক্টের কারণে মিউটেশন সংঘটিত হওয়া। তো এইটা 2টা কারণ থাকতে পারে। তো যারা মিউটেশন করতে পারে তাদেরকে আমরা বলি মিউটেজেন। মিউটেজেন হচ্ছে 2 ধরনের থাকতে পারে, একটা হচ্ছে কেমিক্যাল মিউটেজেন, একটা হচ্ছে ফিজিক্যাল মিউটেজেন। কেমিক্যাল মিউটেশন হচ্ছে ওই সকল কেমিক্যাল যারা মিউটেশন ঘটাতে হেল্প করে, যেমন হচ্ছে পেস্টিসাইডস, তারপর হচ্ছে টোবাকো, তারপরে যে আমরা যে করি ডিএনএর যে ইন্টারকেলটিং যে এজেন্টগুলি আছে, স্পেশালি জেল জেলডকে ইউজ করা হয় বা হচ্ছে ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপিতে ইউজ করা হয়। তো এই ইন্টারকেলটিং এজেন্টগুলো কিন্তু ডিএনএতে কেমিক্যাল মিউটেশন হিসেবে কাজ করে। তারপর হচ্ছে ফিজিক্যাল মিউটেশন, আমরা তো এটার সম্বন্ধে জানি, যেমন এক্স রে, গামা রে এবং ইউভি রে, এদের এই রেগুলার এনার্জি, ফোটন এনার্জি অনেক বেশি থাকার কারণে এরা কী করতে পারে, ডিএনএকে ভেঙে দিতে পারে। এই ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হয়ে যাওয়ার কারণে ডিএনএ কিছু মিউটেশন অ্যাকোয়ার করে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং। ডিএনএ সিকোয়েন্সিংয়ের ক্ষেত্রে খুব কমন একটা মেথড হচ্ছে স্যাঙ্গার সিকোয়েন্সিং, যদিও সিকোয়েন্সের কয়েকটা ধরন আছে। সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড এবং হচ্ছে অ্যাকুরেট সিকোয়েন্সিং হচ্ছে স্যাঙ্গার সিকোয়েন্সিং। স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ে কী করা হয়, ছোট্ট একটা ডিএনএ ফ্র্যাগমেন্টকে স্টেপ বাই স্টেপ হচ্ছে সিকোয়েন্স করে আমরা দেখব। আরেক ধরনের সিকোয়েন্স আমরা জানি, সেটা হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বা এনজিএস। এটাকে আমরা বলি হাই থ্রুপুট সিকোয়েন্সিং। মানে স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ে হচ্ছে ছোটো ছোটো টুকরাকে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স করে পুরো ডিএনএ সিকোয়েন্স নির্ণয় করা হয়। কিন্তু নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ে কী করা হয়, যে পুরা লার্জ সেগমেন্ট অফ ডিএনএটাকে প্রথমে ফ্র্যাগমেন্ট করা হয়, ফ্র্যাগমেন্ট করে
মাল্টিপল ফ্র্যাগমেন্টকে একসাথে সিকোয়েন্স করা হয় এবং সবার সিকোয়েন্স ডাটা কালেক্ট করা হয়। এই কারণে আমরা এটাকে বলতেছি হ্যাঁ হাই থ্রুপুট সিকোয়েন্সিং। এদের আবার অনেক ধরনের মানে এদের কেমিস্ট্রিটা মেথড টু মেথড ভেরি করে। তো এই কেমিস্ট্রির উপর বেস করে এদের কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারে, যেমন ইলুমিনার সিকোয়েন্সিং, মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় এনজিন হিসেবে ইলুমিনা ইউজ করা হয়। তারপর হচ্ছে প্যাক বাই সিকোয়েন্সিং, ন্যানোপোর সিকোয়েন্সিং। আমি নিজে ন্যানোপোর সিকোয়েন্সিং করেছি। ন্যানোপোর সিকোয়েন্সিংয়ের সুবিধা হচ্ছে এটার যে ডিভাইসটা, মিনামেন ডিভাইস, এটা খুব কম্প্যাক্ট। দেখা যাচ্ছে যে খুব অল্প জায়গায় অল্প সেট আপে ন্যানোপোর সিকোয়েন্সিংটা করা যাচ্ছে অল্প খরচেই। তবে এটার লিমিটেশন আছে, এটার অ্যাকুরেসিটা ইলুমিনা থেকে অনেকটা কম। অক্সফোর্ড ন্যানোপোর সিকোয়েন্সিং আমরা বলি আর কি এটাকে। তো যাই হোক, আমরা আরেক ধরনের সিকোয়েন্সিং আমরা বলি, সেটা হচ্ছে WGS বা হোল জিনোম সিকোয়েন্সিং। মানে যে সিকোয়েন্সিং হচ্ছে একটা অর্গানিজমের পুরো সিকোয়েন্স ডিএনএ সিকোয়েন্স বের করে, সেটা হচ্ছে কি হোল জিনোম সিকোয়েন্সিং। আর যদি কোনো কারণে একটা স্পেশালি ইকুরেটসদের শুধু একজনগুলো সিকোয়েন্স বের করে, আমরা সেটাকে বলি একজম সিকোয়েন্সিং। এই সিকোয়েন্সিংয়ের কি আছে, অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। তার মাঝে সিকোয়েন্স করে আমরা বুঝতে পারি যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের জেনেটিক ডিসঅর্ডার আছে কি না নাই। তারপর হচ্ছে সিকোয়েন্স করে বোঝা যায় যে ফরেন্সিক সায়েন্সের ক্ষেত্রে লাগে, যেমন একটা ক্রিমিনাল একটা মানুষকে খুন করে ফেললো, তো ওই খুনের তার কিছু নখে কিছু খুনির ডিএনএ রয়ে গেল, ওইটাকে সিকোয়েন্স করে প্রিডিকটিভ ক্রিমিনালদের সাথে যদি ম্যাচ করানো যায়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কে খুনটা করেছে বা কে এই ক্রাইমটা করেছে। বা কোনো কারণে একটা মানুষ হচ্ছে আগুনে পুরো গেলো, দেখে বোঝার কোনো উপায় নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সিকোয়েন্স করে কি করতে পারি, ফরেন্সিক সায়েন্স ব্যবহার করে আইডেন্টিফাই করতে পারি যে ওই নিহত বা পরিচয় ব্যক্তিটা আসলে কে ছিলেন। তো এটা ছাড়াও আমাদের মডার্ন ইভলিউশন পড়তে গেলেও আমাদের কি লাগে, সিকোয়েন্স ইনফরমেশন লাগে। আর সবচেয়ে আধুনিক যে ব্যবহারটা, সেটা হচ্ছে নতুন নতুন ড্রাগস, স্পেশালি পার্সোনাল মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্টে সিকোয়েন্স ডাটা ব্যবহার করি। স্পেশালি ক্যান্সার ট্রিটমেন্টে কোন ধরনের মিউটেশন হয়েছে, কোন ধরনের জিনটার কী অবস্থায় আছে, এইভাবে কিন্তু ক্যান্সার ট্রিটমেন্ট এবং প্রগনোসিসে সিকোয়েন্সিংয়ের অনেক অবদান আছে। তো আমরা এখানে স্যাঙ্গার সিকোয়েন্সিং আমি লিস্ট দিয়েছি যে কীভাবে এটা করে। আমার কাছে মনে হয় যে ফিগার থেকে বোঝাটা সহজ। তো সহজ করে বললে, স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ে 4টা টিউব নেওয়া হয়। 4টা টিউবের জন্য আমরা জানি যে ডিএনএ সিকোয়েন্সিংয়ের জন্য কী লাগে, ডিএনটিপি লাগে, ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগে। আর এই ডিএনটিপি 4 ধরনের আছে, একটা হচ্ছে এটিপি, জিটিপি, সিটিপি, টিটিপি। তো আমরা স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ে ডিএনটিপির পরিবর্তে ডিডিএনটিপি ইউজ করি। এই জিনিসটা কি, এটা হচ্ছে ডাই ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট। আমরা নর্মাল যে ডিএনটিপি, এটার কিন্তু কি হয়, এই যে 2' সুগারের মানে রাইবোজ সুগারের 2'টা থাকে ডিঅক্সি, মানে দুইটাই থাকে এইচ। কিন্তু ডিডিএনটিপির হচ্ছে এই 2' অ্যান্ড 3' দুই জায়গায় হচ্ছে হাইড্রোজেন থাকে, মানে এখানে OH হাইড্রোক্সাইড গ্রুপ থাকে না। তো এখানে এই ডিডিএনটিপির হাইড্রোক্সাইড গ্রুপ না থাকার কারণে সে কিন্তু ফসফোডাইস্টার বন্ড তৈরি করতে পারে না। তার মানে কি, ডিএনএ তৈরি হওয়ার সময় কোনো কারণে যদি ডিএনটিপির বদলে ডিডিএনটিপি চলে আসে, সেক্ষেত্রে ডিএনএ সিনথেসিস বা রেপ্লিকেশনটা ওইখানেই স্টপ হয়ে যায়। এটা হচ্ছে কোর কনসেপ্ট, স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ের কোর কনসেপ্ট হচ্ছে এটা। তো আমরা কি করি, এই স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ে 4টা টিউবে আমাদের স্যাম্পল ডিএনএটা নেই। স্যাম্পল ডিএনএটা আমরা 4টা টিউবে নিব। নেওয়ার পর সবাইকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে এনজাইমগুলি দরকার, ডিএনএ পলিমারেজ, তারপর হচ্ছে ডিএনটিপি, সবগুলি দিব। দেওয়ার পরে এই 4টা টিউবে খুব ট্রেস অ্যামাউন্ট বা খুব সামান্য পরিমাণে প্রথমটা দিব ডিডিএটিপি, তারপরটা দিব ডিডি জিটিপি, তারপরে দেবে ডিডি সিটিপি, তারপরে দেবে ডিডি টিটিপি। মানে হচ্ছে ডাইডিঅক্সি নিউক্লিওটাইড 4টা দিয়ে দিব, দিয়ে হচ্ছে আমরা এটাকে ক্লোনিং করবো, মানে হচ্ছে সহজ ভাষা হচ্ছে পিসিআর করব। তো পিসিআর করলে দেখেন ডিএনএ কী হবে, একটা কপি থেকে অনেকগুলো কপি তৈরি হবে, এবং তৈরি হতে গিয়ে যেখানেই যেমন এই প্রথম
একটু ফিগারটা দেখানোর চেষ্টা করি। এই প্রথম টিউবে যে ডিএনএটা থাকবে মানে স্যাম্পলের যেই জায়গাতে, ধরুন আমাদের এখানে কি আছে, কোনো কারণে এখানে আছে অ্যাডিনিন আছে। তো এই অ্যাডিনিন যত জায়গায় থাকবে এবং ওই অ্যাডিনিনের জায়গায় কি আসে, যদি কোনো কারণে ডিডিএনটিপি চলে আসে, বাই লাখ আসতেই পারে যেহেতু আমাদের স্যাম্পলের সাথে ডিডিএনটিপি আছে। তো এই ডিডিএনটিপি যদি চলে আসে তাহলে হচ্ছে ওই ডিএনএ রেপ্লিকেশনটা ওইখানেই স্টপ হয়ে যায়। এইভাবেই 4টা টিউবে কখনো ডিডিজিটিপি যুক্ত হয়ে ওইখানেই ডিএনএ রেপ্লিকেশনটাকে স্টপ করে দিবে, ডিডিসিটিপি স্টপ করে দেবে, ডিডিটিটিপি স্টপ করে দেবে। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা টিউব থেকে কখনো ফুল সিকোয়েন্স পাবো, কখনো হচ্ছে এই যেই জায়গায় হচ্ছে ওই বেস পেয়ারগুলি থাকবে মানে ডিডি এনটিভির বেসগুলি থাকবে, ওই সব জায়গায় হচ্ছে টার্মিনেটেড ডিএনএ ফ্র্যাগমেন্ট পাবো। ওই ফ্র্যাগমেন্টগুলোকে এই 4টা টিউবকে আবার জেলে ট্রান্সফার করা হবে। এই যে জেলে ট্রান্সফার করে তাদেরকে হচ্ছে জেল রান দেওয়া হবে। জেল রান দেওয়া হলে তাহলে দেখেন, আমরা যদি একটু দেখি, সবচেয়ে বেশি মুভ করা হচ্ছে কি টি, ঠিক আছে। তাহলে এটা সিকোয়েন্সটা হচ্ছে এই মুভ করার কারণে সবার আগে সবচেয়ে ছোট ফ্র্যাগমেন্ট হচ্ছে টি, মানে হচ্ছে সবার আগে ছিল টি, টি তারপরে ছিল কি সি, তারপরে ছিল কি জি, তারপরে ছিল হচ্ছে এ। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, একটা নিউক্লিওটাইডের সিকোয়েন্স বের করতে পারি। এটা হচ্ছে স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ের একদম সিম্পল এক্সপ্লানেশন, যে ডিডিএনটিপি ইউজ করে চেইন টার্মিনেশন মেথডের মাধ্যমে সিকোয়েন্সটা বের করা হয়। আর এনজিএস এর অনেকগুলি মেথড আছে, অনেকগুলি কেমিস্ট্রি আছে, আমি তার মধ্যে একটা নিয়ে আলোচনা করি। যদিও এখানে পুরো প্রসেসটা দেওয়া নাই, আমি যেহেতু নিজে এনজিএস করেছি, এগুলোর অনেক জটিল আছে করাটা। সিম্পলিফাইড একটা পিকচার আর কি, যে আমরা প্রথমে ডিএনএর স্যাম্পল ডিএনএটা নিব, স্যাম্পল ডিএনএটাকে নিয়ে এটাকে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডে কনভার্ট করে আমরা যেটা করি যে লাইব্রেরি প্রিপারেশন করি। যদিও এই ফিগারে লাইব্রেরি প্রিপারেশন স্টেপটা দেখানো হয়নি। লাইব্রেরি প্রিপারেশনের মাধ্যমে প্রত্যেকটা ডিএনএর ফ্র্যাগমেন্ট করে তাদের দুই দিকে একটা স্পেসিফিক সিকোয়েন্স সবার সাথে জোড়া লাগিয়ে দেওয়া হয়, আমরা সেটাই বলি লাইব্রেরি প্রিপারেশন। এই লাইব্রেরি প্রিপারেশনের সাথে কি করা হয়, যেমন আমি এখানে যে মেথডটা ইউজ করেছি ইলুমিনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ওই স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ের, এটা হচ্ছে মডার্ন ভার্সন। যে আমরা এখানে ওই ডিডিএনটিপি নর্মালের বদলে ফ্লোরোসেন্ট ডিডিএনটিপি ইউজ করি। স্যাঙ্গার সিকোয়েন্সিং ফ্লোরোসেন্ট ডিডিএনটিপি ইউজ করা হয় কিন্তু। তো এখানেও ফ্লোরোসেন্ট ডিডিএনটিপি ইউজ করলে যেখানে যেখানে ওই টার্গেট নিউক্লিওটাইডটা থাকবে ওখানে কিন্তু এটা চেইনটা টার্মিনেট হয়ে যাবে। তারপরে এদের প্রত্যেককেই একটা সেন্সরের মধ্য দিয়ে পাস করানো হবে। তো ধরেন সবার আগে যদি ডিডিএটিপি চলে যায়, মানে ডিডিএ চলে গেল সেন্সর দিয়ে, তার মানে সবার আগে থাকবে এ, তারপরে যদি জি যায় তাহলে ছিল জি, তারপরে সি গেলে সি, টি গেলে টি, আবার টি গেলে টি। এভাবে সেন্সরের মধ্য দিয়ে প্রত্যেকটা নিউক্লিওটাইড পাস হবে, ডিডি নিউক্লিওটাইডগুলি পাস হবে, আর হচ্ছে তার রেসপেক্টিভ সিগন্যালটা প্রোভাইড করবে একটা ওয়েল থেকে। এরকম অনেকগুলি রিয়াকশন মিক্সচারে বা রিয়াকশন চেম্বারে একই রিয়াকশন অনেকবার চালানো হয়, তাহলে মোটামুটি অনেকগুলি ডেটা আসে। দেন সবগুলি ডেটাকে কম্পিউটারের মাধ্যমে প্রসেস করলে মোটামুটি অলমোস্ট একটা একটা নির্ভুল সিকোয়েন্স আমরা পেয়ে থাকি। তো এইটা হচ্ছে এনজিএস এর প্রিন্সিপাল। যদি এনজিএস আর অনেক ধরনের আছে, তো এই ধরনের সিকোয়েন্সকে আমরা বলি যে সিকোয়েন্সিং বাই সিনথেসিস। সিকোয়েন্সিং বাই সিনথেসিস মানে হচ্ছে এখানে নিউক্লিওটাইড সিনথেসিসের মাধ্যমে কী করা হয়, কোন নিউক্লিওটাইডের পরে কোনটা আছে সেটা বের করা হয়। আমরা এবার দেখবো হচ্ছে ব্লটিং টেকনিক্স। ব্লটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বায়োমলিকুলস, স্পেশালি ডিএনএ, আরএনএ এবং প্রোটিনকে একটা স্যাম্পল থেকে আইডেন্টিফাই করা। এই ব্লটিং 3 ধরনের আছে, সাউদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং অ্যান্ড ওয়েস্টার্ন ব্লটিং। সাউদার্ন ব্লটিংয়ের উদ্দেশ্য হচ্ছে স্যাম্পল থেকে ডিএনএ ডিটেকশন করা, আর নর্দার্ন ব্লটিং হচ্ছে সে আরএনএ ডিটেক্ট করতে পারে, আর হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং হচ্ছে কোনো একটা স্যাম্পল থেকে একটা টার্গেট প্রোটিনকে আইডেন্টিফাই করতে পারে। তো সাউদার্ন ব্লটিংয়ের প্রসেসটা আমার কাছে মনে হয় যে, যদি একটু বলি, প্রথমে ডিএনএর স্যাম্পলটাকে নিয়ে এটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ফ্র্যাগমেন্ট করা হয়,
তারপর এই ফ্র্যাগমেন্টগুলোকে জেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মানে হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস করা হয়। তো জেল ইলেকট্রোফোরেসিসের পরে যখন তারা ফ্র্যাগমেন্টগুলি আলাদা হয়ে যাবে তখন নাইট্রোসেলুলোজ পেপারে ওই ফ্র্যাগমেন্টগুলোকে ট্রান্সফার করা হয়। দেন আমাদের এই নাইট্রোসেলুলোজ পেপারটাকে যখন আমরা হিটে দিব, প্রত্যেকের ডিএনএ কী হয়ে যাবে, তারা হচ্ছে আলাদা হয়ে যাবে। এই সিঙ্গেল নিউক্লিয়ারের যে পলিনিউক্লিয়ারের যে চেইনটা আছে, আমাদের টার্গেট চেইনের এগেনস্টে বা টার্গেট চেইনের কমপ্লিমেন্টারি আমরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ বা হচ্ছে আমাদের লেভেলড ডিএনএ প্রুফ নিব এবং ওইটা দিয়ে আমরা ইনকিউবেট করব। করার পরে দেখা যাবে আমাদের যে প্রুফটা আমরা নিয়েছি সেটা কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড যদি ওই নাইট্রোসেলুলোজ পেপারে থাকে, সে ওইখানে গিয়ে বাইন্ড করবে। তখন আমরা যদি এক্সট্রা পেপারে ওই দেখি, তাহলে কি দেখব যে ওই আমাদের প্রোবটা টার্গেট ডিএনএ থেকে বাইন্ড করার কারণে ওইখান থেকে সিগন্যাল আসছে। তো এভাবে কিন্তু একটা স্যাম্পলের মাঝে কি আমাদের টার্গেট ডিএনএটা আছে কিনা নাই সেটা বের করা যায়। এই ফিগারটাতে মোটামুটি দেওয়া হয়েছে আর কি, যে জিনোমিক ডিএনএটা নিয়ে আপনি ইলেকট্রোফোরেসিস করবেন, দেন হচ্ছে নাইট্রোসেলুলোজ পেপার ট্রান্সফার করে রেডিও অ্যাক্টিভ প্রোব দিয়ে হচ্ছে ইনকিউবেট করবেন, দেন ওয়াশিংয়ের পরে সিগন্যাল নেবেন। যদি দেখেন যে আপনার ওই ওয়াশ করার পরেও প্রোবটা ওইখানে নাইট্রোসেলুলোজ পেপার থেকে সিগন্যাল আসছে, তার মানে বুঝতে হবে ওইখানে অবশ্যই আমরা টার্গেট ডিএনএ থাকার কারণে প্রোবটা বাইন্ড করেছে এবং সেখান থেকে সিগন্যালটা এসেছে। আচ্ছা, নর্দার্ন ব্লটিং মোটামুটি সিমিলার টেকনিক, যে প্রথমে একটা সেল থেকে আরএনএগুলোকে আলাদা করা হয় এবং আরএনএগুলোকে তাদের সাইজের উপর বেস করে স্পেশালি জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে তাদেরকে আলাদা করে নাইট্রোসেলুলোজ পেপারে ট্রান্সফার করা হয় বা একটা অন্য সিনথেটিক মেমব্রেনে ট্রান্সফার করা হয়। দেন হচ্ছে আমাদের লেভেল প্রোব দিয়ে হচ্ছে এটাকে ইনকিউবেট করলে, এটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করি, সেটা হতে পারে এক্স রে কিংবা হচ্ছে রেডিও অ্যাক্টিভ প্রোবের মাধ্যমে যদি আমরা ভিজুয়ালাইজ করি, তাহলে দেখতে পাবো যদি দেখি যে প্রোবের থেকে সিগন্যাল আসছে, তাহলে অবশ্যই আপনার টার্গেট আরএনএটা ওখানে আছে, কারণ টার্গেট আরএনএ না থাকলে প্রোব তো বাইন্ড করবে না। আর যেহেতু প্রোব বাইন্ড করেছে, দ্যাট মিনস আপনার টার্গেট আরএনএটাও ওইখানে আছে। তো এইভাবে আমরা খুব সহজেই একটা সেলে কোনো জিনের এক্সপ্রেশন হচ্ছে কি হচ্ছে না বা কতটুকু হচ্ছে সেটা আমরা বুঝতে পারি, যে কোন মোমেন্টটা কোন জিনের এক্সপ্রেশন হচ্ছে সেটা হচ্ছে আমরা নর্দার্ন ব্লটিংয়ের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। আর ওয়েস্টার্ন ব্লটিংয়ের মূল কাজ হচ্ছে প্রোটিন আইডেন্টিফাই করা। এখানে প্রোটিনটাকে নিয়ে তাদেরকে প্রথমে এসডিএস পেজ করা হয়, আপনারা হয়তো প্র্যাকটিক্যালি এটা করে থাকবেন। পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস করা হয়, দেন ইলেকট্রোফোরেসিস করার পরে ওই যে জেল থেকে প্রোটিনগুলোকে নাইট্রোসেলুলোজ অথবা পিভিডিএফ পেপারে ট্রান্সফার করা হয়। এই ট্রান্সফার করার পর পেপারটাকে আমি একটু, আচ্ছা ফিগারটা মোটামুটি ভালো আছে, যে প্রথমে হচ্ছে এসডিএস পেজ করবেন, পেজ করার পর এদেরকে ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার পরে আপনি হচ্ছে এই আপনার স্যাম্পল যে প্রোটিনটা এটাকে আপনি ব্লক করে দিবেন। আমরা ইউজুয়ালি কেজিন বা হচ্ছে বোভাইন সেরাম অ্যালবুমিন দিয়ে হচ্ছে ব্লকিংটা করি, মানে হচ্ছে ওই জায়গা থেকে নাইট্রোসেলুলোজ পেপার থেকে যাতে প্রোটিনটা নড়াচড়া না করে, ওই নির্দিষ্ট স্থানে থাকে। দেন আমরা এই নাইট্রোসেলুলোজ পেপারটাকে আমাদের প্রাইমারি অ্যান্টিবডি দিয়ে হচ্ছে ইনকিউবেট করি। ধরুন এটা হচ্ছে নাইট্রোসেলুলোজ পেপার, এখানে আপনার হচ্ছে টার্গেট প্রোটিনটা আছে, তো এই টার্গেট প্রোটিনে আপনি কী দিবেন, আপনার প্রাইমারি অ্যান্টিবডি দিবেন। তো এই প্রাইমারি অ্যান্টিবডি কী করবে, প্রোটিনে গিয়ে সে বাইন্ড করবে, বাইন্ড করার পর হচ্ছে ওয়াশ করবেন, ওয়াশ করে এটা ফেলে দিবেন। দেন হচ্ছে এটাকে আবার সেকেন্ডারি অ্যান্টিবডি দিয়ে ইনকিউবেট করবেন। ইনকিউবেট করলে এখানে কি হবে, সেকেন্ডারি অ্যান্টিবডি এসে বাইন্ড করবে এবং সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে একটা হচ্ছে ইন্ডিকেটর এনজাইম, যেমন হচ্ছে হর্স পারক্সিডেস আমরা ইউজ করি আর কি, এইচআরপি, হর্স রেডিস পারক্সিডেস ইউজ করি। তো এইচআরপি আমরা ট্যাগ করা থাকে। দেন এটাকে যদি আমরা সাবস্ট্রেট দিই, এইচআরপি হচ্ছে তার সাবস্ট্রেটকে ভেঙে কালারিং কম্পাউন্ড ফর্ম করে। আমি হচ্ছে আপনার যে পেপার, ওই পেপার হচ্ছে ওই টার্গেট প্রোটিনের আশেপাশে হচ্ছে কালার ডেভেলপ করবে। এই কালার থেকে বুঝতে পারবেন যে এখানে টার্গেট প্রোটিনটা আছে কিনা নাই। তো এই ওয়েস্টার্ন ব্লটিংটা মূলত হচ্ছে যারা এলাইজা করেছেন বা এলাইজা সম্পর্কে জানেন, এলাইজারই একটা জাস্ট কি বলে একটা ডিফারেন্ট ভার্সন বলতে পারেন। তো এই ইমিউনো ব্লটিংয়ের মাধ্যমে কি করা হয়,
প্রোটিনকে আলাদা করা হয় বা হচ্ছে প্রোটিনকে আইডেন্টিফাই করা হয়। একটা মিক্সচার অফ প্রোটিন থেকে আপনি একটা নির্দিষ্ট প্রোটিনকে আলাদাভাবে শনাক্তকরণ করতে পারবেন। এখন আমরা দেখব যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। একটু প্রশ্নগুলি আলোচনা করি। একজনস আর ফাউন্ড ইন, একজন তো আমরা বুঝি যে ডিএনএর যে সিকোয়েন্সটা হচ্ছে প্রোটিনে ট্রান্সলেটেড হয়। একজনস আর ফাউন্ড ইন স্যালমোনেলা, ক্লোরেলা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ফ্রগ। দেখেন এখানে সবগুলি হচ্ছে একটা বাদে, মানে ফ্রগ বাদ দিয়ে সবাই হচ্ছে কি প্রোক্যারিওটস। আর প্রোক্যারিওটসে কখনই একজন থাকে না, কারণ এদের সবটা হচ্ছে কোডিং রিজন। একটা জিনের স্ট্রাকচারাল জিনের সবটা হচ্ছে কোডিং রিজন। আর যেহেতু এখানে ফ্রগ হচ্ছে ইউক্যারিওটস, তাহলে ফ্রগে একজন থাকবে এবং ইন্ট্রনও থাকবে। হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবস দ্য কি প্রিন্সিপাল অফ স্যাঙ্গার সিকোয়েন্সিং? স্যাঙ্গার সিকোয়েন্সিং এর মূল আলোচনাটা কোনটা? তো এটার মূল আলোচনা আমি যদি একটু শর্টে বলি, ইট ইউটিলাইজেস দ্য ডিএনটিভিস টু টার্মিনেট ডিএনএ সিনথেসিস, মানে চেইন টার্মিনেশন মেথডে কাজ করে বলে হচ্ছে এই স্যাঙ্গার সিকোয়েন্সিং আমরা সিকোয়েন্স বের করতে পারি। A mutation in a gene changes the codon from AUG to stop codon UAA. Which type of point mutation is this? আমরা এটা সবাই জানি, এটা হচ্ছে ননসেন্স মিউটেশন। ননসেন্স মিউটেশনে কি হয়, একটা কোডিং সিকোয়েন্সটা আচ্ছা একটা স্টপ কোডিংয়ে কনভার্ট হয়ে যায়, ফলে কিন্তু প্রোটিন সিনথেসিস বা পলিপেপটাইড সিনথেসিসটা স্টপ হয়ে যায়। তো এই ধরনের প্রশ্নগুলো কোর কনসেপ্ট থেকে আসতে পারে। আশা করি আজকের ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং হচ্ছে সহায়ক বইয়ের হেল্প নেবেন। একটা টিপস দিতে পারি যে এই সময়ে ধরুন মলিকুলার বায়োলজি ওয়েবার বা সিমন্সের বই পড়াটা যারা আগে পড়েনি তাদের জন্য একটু টাফ। যারা আগে পড়েছেন, ধরুন অনার্স লাইফে আপনারা যারা টেক্সট বই পড়েছেন তারা অবশ্যই বই পড়বেন, কারণ এখন আপনার বইগুলো পড়তে সময় লাগবে না। তো যাদের বই আগে পড়েননি কোনো কারণে, নোট বা শিট বা অন্য কোনো মাধ্যমে পড়াশোনা করেছেন, তাদের জন্য আমার পরামর্শ থাকবে হচ্ছে, ধরুন রেপ্লিকেশন আপনি একটু বুঝছেন না বা আর একটু জানতে চান, আপনি ইউটিউবে রেপ্লিকেশন নিয়ে কিছু ভিডিও দেখতে পারেন, বা ট্রান্সক্রিপশন নিয়ে একটা ভিডিও দেখতে পারেন, বা হচ্ছে মিউটেশন নিয়ে একটু ভিডিও লেকচার দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার বই ধরে ধরে পড়ার চাপটা কিছুটা কমে যাবে, কারণ মলিকুলার বায়োলজি থেকে একদম ডিপ থেকে প্রশ্ন করার সম্ভাবনা প্রায় শূন্য। তো যাই হোক, আমি আপনাদের সার্বিক প্রস্তুতির জন্য কল্যাণ কামনা করে আজকের লেকচারটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।